তাহলে হাইড্রোকার্বনের লাস্ট পার্ট মানে PYQ গুলো করতে হবে, দেখতে পাবি যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোই বারবার রিপিটেশনে আসবে। আমি এখানে কোশ্চেনগুলোর সাথে সাথে বইয়ের উত্তরগুলো বইয়ের কোথায় আছে সেই ছবিও আমি নিচে রেখেছি, সেগুলোও দেখিয়ে দেবো যে কোনোটাই বইয়ের বাইরে নয়, স্বাভাবিকভাবে বইয়ের বাইরে কেন পড়বে, এত কিছু পড়া হলো। আচ্ছা, কোশ্চেনগুলো করার আগে আমি একটা দুটো কথা বলি। সেটা হচ্ছে, যেহেতু সেদিন একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার আপনার নোট কোথায়, আমি নোট প্রোভাইড করি না, আমি বই থেকে পড়াই। আমি স্টুডেন্টদের এটাই এনকারেজ করি, বই পড়, বই পড়াটা দরকার। হোয়াই? কারণ এরপরে যখন হায়ার স্টাডিজে যাবি কেউ তোকে সমস্ত উত্তর স্পুন ফিড করবে না। কোনো একটা প্রেসক্রাইব সিঙ্গেল বই থাকবে না যেই বইয়ে তোর ইউনিভার্সিটির ওই পার্টিকুলার সাবজেক্টের বা ওই পার্টিকুলার টপিকের যা যা সিলেবাসে দেওয়া রয়েছে একটা সিঙ্গেল বইয়ে তুই সমস্ত কিছু সুন্দরভাবে পেয়ে যাবি, এরকম হবে না। তো তোকে দু চারটে বই ঘেটে তোকে একটা ভালো উত্তর বানাতে পারতে হবে। তো তার জন্য তোকে বই পড়ার ক্ষমতাটা রাখতে হবে, সেই স্কিলটা যেন এখন থেকেই ডেভেলপ হয়ে যায়, সেটার জন্য বই পড়া। দ্বিতীয়ত, আলাদা করে নোট বানিয়ে কি করব, তোর বইয়ে তো এত সুন্দর করে লিখে দিয়েছে, আবার আমি সেই জিনিসগুলো আলাদা করে নোট বানাবো আবার দেবো, কোনো মানে নেই, টাইম ওয়েস্ট তোরও আমারও। তোর বইয়ে দেওয়া রয়েছে, তাহলে নোটটা দেয় কেন বা নোটটা দরকার পড়ে কেন? তার কারণ তোর বইয়ে প্রয়োজনীয় ইনফরমেশনের সাথে আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো স্কিপ করে গেলেও হবে, তো টাইম বাঁচানোর জন্য। কারণ 2 বছরের মধ্যে অনেক কিছু পড়তে হবে, শুধু তো কেমিস্ট্রি নয়, তাই ইম্পর্টেন্ট জিনিসগুলো যেন তোর পড়তে হয়, পড়তে পারি, সেজন্য নোট। এবার আমি বই থেকে লাইন বাই লাইন রিডিংটা পড়ে দিই কেন? তোদের পড়ানোর জন্য তো আমার বইয়ের দরকার নেই, আমি বোর্ড ওয়ার্ক করেই তোদের কনসেপ্ট বুঝিয়ে দিয়ে ক্লাস কমপ্লিট করে দিতে পারি। তারপরেও আমি বইয়ের ছবি তুলে বইয়ে লাইন বাই লাইন আন্ডারলাইন করি কেন? ওই লাইন বাই লাইন যে জায়গাগুলো আন্ডারলাইন করে দিই, হাইলাইট করে দিই, ওটা তোর বইয়ের ইম্পর্টেন্ট জায়গা, ওইগুলোই তোকে পড়তে হবে। তাহলে ওই আন্ডারলাইন জায়গাগুলোই বেসিক্যালি নোট। ঠিক আছে, ওইগুলোই খাতায় লিখে তোকে দিয়ে দিলে ওটাই নোট হয়ে যাবে, যেগুলো আমি তোকে বইয়ে মার্ক করে দিই। ওই জন্য বইয়ে আমি লাইন বাই লাইন পড়ে দিই, ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে দিই, যেন ক্লাস হয়ে যাওয়ার পর বইয়ে মার্ক করে নিলে সেকেন্ড টাইম তুই নিজে ভালো করে পড়তে পারিস, ওটাই নোট। আর বই পড়ার একটা অভ্যাস তৈরি হচ্ছে, বই যখন পড়বি যতটুকু মেন ইম্পর্টেন্ট মার্ক করলাম ওটা পড়ার পরেও আরো যে ইনফরমেশন গুলো আছে অটোমেটিক্যালি তোর পড়ার মন যাবে, বা তুই হয়তো দেখবি আরো কিছু এক্সট্রা জিনিস তুই জানতে পারবি। সো বই পড়ার অভ্যাসটা রাখতে হবে ভবিষ্যতের হায়ার স্টাডিজের জন্য। এই জীবনটা তো আর এইচএসে শেষ নয়, এরপরে তো পড়তে হবে, তো সবে শুরু হলো হায়ার স্টাডিজ। এটুকু আমার বলার। এবার আমি মেন টপিকের দিকে যাই। নিচের কোন গ্রুপটি অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক কারা? যারা বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে, মানে বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি পুশ করে, প্লাস আর। তারা বেঞ্জিন রিং এ আমরা দেখেছি রেজোনেন্সের থ্রু অর্থ এবং প্যারা পজিশনে শুধু ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে, অর্থ প্যারা পজিশনেই ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। তাহলে অর্থ প্যারা পজিশনটাই ডেল্টা নেগেটিভ তৈরি হবে রেজোনেন্স হাইব্রিডে, এবং ওই পজিশনটা একটা ইলেকট্রোফাইলকে ধরতে চাইবে। তাহলে প্লাস আর ইফেক্ট এখানে কে দেখায়? প্লাস আর ইফেক্ট এখানে শুধুমাত্র OCH3 দেখায়, NO2 মাইনাস আই মাইনাস আর, সায়ানাইডও তাই মাইনাস আর দিয়ে টানবে, COO যত লিখেও দিয়েছিলাম, NO2 সায়ানাইড এবং কার্বনিল যুক্ত যে গ্রুপগুলো রয়েছে সবাই বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি উইথড্র করে। তো এরা কি নির্দেশক হবে? মেটার নির্দেশক হবে। OCH3 শুধুমাত্র অক্সিজেনের এখানে লোন পেয়ার থাকার ফলে, দাগ পড়ছে না, হ্যাঁ পড়েছে, অক্সিজেনের লোন পেয়ার থাকার ফলে অক্সিজেনের লোন পেয়ারটা বেঞ্জিন রিং এ ডোনেট করে দিতে পারে। সো বেঞ্জিন রিং এ অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। সো অর্থপ্যারা নির্দেশক। গ্রিগনার বিকারকের নিচের কোনটির সঙ্গে অ্যালকেন উৎপন্ন হয় না? আমরা প্রথমেই পড়েছিলাম গ্রিগনার রিয়েজেন্টে যদি জল দিয়ে দিই, বারবার বলেছি গ্রিগনার রিয়েজেন্টে জল দিয়ে দিলে গ্রিগনার রিয়েজেন্ট এই বরাবর ব্রেক করে যাবে, এই বরাবর ব্রেক করে গিয়ে তার করসপন্ডিং, এই বরাবর ব্রেক করে গিয়ে তার করসপন্ডিং যে RH, এটা তো R+MgX, R-MgX+, সেই ওইটা RH এ কনভার্ট হয়ে যায়। আরটা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ হাইড্রোজেন নিলেই অ্যালকেন হবে, তো ওয়াটারের সাথে অ্যালকেন দেবে, অ্যাসিডের সাথেও অ্যালকেন দেবে। ট্রিপল বন্ডের সাথেও যে অ্যালকেন দেয় সেটা রিয়াকশন তোর অ্যালকাইনের রিয়াকশনের শেষে আছে, যেখানে ওই সাইক্লাইজেশন রিয়াকশনটা আছে ঠিক তার উপরে। আমি নিচে ছবি তুলে রেখেছি, এখন আবার ছবি তুলবো, উপরে আসবো, দেরি হবে। আমি এই এই 2023টা পড়িয়ে নিয়ে বইয়ে কোথায় আছে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, নয়তো বুঝতে পারছি কথাটা কি বলছি, একটা করে দেখাবো, আবার আমি এতটা নিচে যাব, আবার এখানে তোকে দেখাবো কোথায় কি উত্তর আছে, 42টা 43টা কোশ্চেন আছে, এইগুলো তোকে দেখাবো, আবার পরে আসবো, এরকম করতে করতে অনেকটা সময় লাগবে। একটা ইয়ার আমি পড়িয়ে নিই, একটা ইয়ার পড়িয়ে নেওয়ার পর বইয়ে কোথায় আছে, বইয়ের ওগুলো আমি ছবি তুলে রেখেছি, দেখিয়ে দেবো, ঠিক আছে, যে বইয়ে অমুক জায়গায় আছে। তাহলে এটা হলো, তাহলে এটা যেটা অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে ডি। বাকিগুলোর সাথে, এটা তুই যদি ধর ইথারের সাথে যে অ্যালকেন তৈরি হয় না তুই জানিস না, বাকিগুলো পড়েছিস যে অ্যালকেন তৈরি হয়, তাহলে অবশ্যই ডি এরটা হবে না। নিচের কোনটা অ্যান্টি অ্যারোমেটিক? অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে কি লাগবে? অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের প্রথম দুটো রুল তো আমার একই লাগছিল, প্ল্যানার হতে হবে, মানে sp2 বা sp হাইব্রিডাইজ হতে হবে, সাইক্লিক কনজুগেশন থাকতে হবে, আর 3 নম্বর অ্যারোমেটিক হতে গেলে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে 4n নাম্বার অফ পাই ইলেকট্রন। এখানে তুই ভালো করে দেখ,
এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এখানে এই কার্বনগুলো সব sp3 হাইব্রিডাইজড, তাহলে এগুলো সব নন প্ল্যানার, তাহলে এটা তো নন অ্যারোমেটিক হয়ে গেল ab, তাহলে এটা হচ্ছে না। সি আর ডি এর মধ্যেই কিছু একটা হবে, সাইক্লিক, ভালো কথা, এখানেও সাইক্লিক কনজুগেশন আছে, এখানেও নেগেটিভ চার্জটা পড়ছে, সাইক্লিক কনজুগেশন আছে এবং প্ল্যানার, দুটো মেনটেন করছে। শুধু আমাদের দেখতে হবে 4n+2 না 4n, এটা আমার মনে আছে বা আমি জানি বলে আমি ডাইরেক্টলি বলছি, এটা 4n+2 ইকুয়াল টু একটা পাই ইলেকট্রন ডেন্সিটি, মানে পাই বন্ড, তাহলে দুটো পাই ইলেকট্রন। এখান থেকে কি বেরিয়ে আসবে, এন এর ভ্যালু 0, এটাই ছিল সব থেকে স্মলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এখানে কি হবে, এখানে 4n+2 করলে হবে না, তার কারণ পাই বন্ড যেটা রয়েছে সেটা দুটো ইলেকট্রন, আর নেগেটিভ চার্জটাও সেকেন্ড স্ট্রাকচারে পাই বন্ড তৈরি করছে। বারবার আমি অ্যারোমেটিসিটি বলতে গিয়ে এগুলো আলোচনা করে ফেলেছি অলরেডি, অ্যারোমেটিসিটি ক্লাস দেখবি, এখানে তো জাস্ট প্র্যাকটিসের মতো ধরতে পারি কোশ্চেনগুলো। তাহলে এখানে 4n ইকুয়াল টু 4 লিখতে হবে, দ্যাট মিনস কি আসবে, n ইকুয়াল টু 1 আসবে, সো দিস কম্পাউন্ড ইজ অ্যান্টি অ্যারোমেটিক। বেশ, নেক্সট এটা কি হবে, এটা ইপক্সাইড তৈরি হবে, ইপক্সাইড তৈরি হবে, ডাইরেক্ট রিয়াকশন বইয়ে দেওয়া রয়েছে। আমি বললাম চ্যাপ্টারটা পড়িয়ে নি, চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে আমি তোকে দেখিয়ে দেবো বইয়ে কোথায় আছে, এক একটা চ্যাপ্টার মানে এক একটা ইয়ার পড়িয়ে নিলে। তাহলে ইপক্সাইড তৈরি হবে, ইপক্সাইড মানে ডবল বন্ডটা কাটবে, ডবল বন্ডটা কেটে যাওয়ার পর ওখানে অক্সিজেন দিয়ে ব্রিজ মতো হয়ে যাবে, সিএইচ আছে, CH2 সিঙ্গেল বন্ডটা মানে ডবল বন্ডটা কাটবে আর এখানে ইপক্সাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই কম্পাউন্ডটা তৈরি হবে, ডাইরেক্ট বইয়ে লেখা রয়েছে, কিছু বলার নেই তাছাড়া। কোথায়, এখানে প্রচুর কোশ্চেন আছে, একটু টাইম তো লাগবে, যতটা তাড়াতাড়ি বলা যায় আমি বলছি। তাহলে ইপক্সাইড তৈরি হলো, ঠিক আছে, এগুলো তোর যা কোর নলেজ সেগুলোর উপরেই কিন্তু কোশ্চেন। এবার এই যে এটা যৌগের নাম সঙ্গে নিচে দেখিয়ে দেবো। আচ্ছা, বেঞ্জিনের নাইট্রোজেনে উৎপন্ন ইলেকট্রোফাইলটা কি বলেছিলাম, আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে আমাদের কি করতে হবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি ই প্লাস তৈরি হচ্ছে, আমাদের তো 4টে রিয়াকশন পড়তে হচ্ছিল, ফিডেল ক্রাফট থেকে দুটো ধরে নিলে 5টা, সো প্রতিটা রিয়াকশনে কি কি ইলেকট্রোফাইল তৈরি হচ্ছিল সেটা আমাদের একটু ভালো আমি দেখে নিতে বলেছিলাম ভালো করে, জেনারেল মেকানিজমটা পড়িয়ে দিয়েছিলাম, তারপর প্রতিটা রিয়াকশনে কি কি ই প্লাস তৈরি হচ্ছে সেগুলোও বলে দিয়েছিলাম। তাহলে যখন বেঞ্জিনে নাইট্রোজেন হচ্ছে, মিক্স অ্যাসিড ইউজ করতে হচ্ছে HNO3 এবং H2SO4, তখন ওখানে ইলেকট্রোফাইল হিসাবে কি তৈরি হচ্ছে, কারণ ইলেকট্রোফাইল হিসাবে NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়নটা তৈরি হলো, NO2 প্লাস আমার এখানে জেনারেট করে, কি করে জেনারেট করে আমি এরপরে দেখাবো, কারণ এই রিয়াকশনটার মেকানিজমটাও এক্সপ্লেন করতে দিয়েছে, সেটা দেখাবো আরেকবার। তাহলে NO2 প্লাস। আচ্ছা, এই কোশ্চেনটা দিয়েছে এ আর বি রয়েছে, CH2CH, যেখানটায় দেখবি এই যে এই রিয়াকশনটা আছে না বইয়ে, যে যেখানটায় ডবল বন্ডের থেকে O2 রিয়াকশন করে ইপক্সাইড তৈরি হচ্ছে, ঠিক এর নিচেই এই PdCl2 Cu2 CuCl2O2 দিয়ে এই রিয়াকশনটা দেওয়া রয়েছে। তাহলে এখানটা কি তৈরি হবে, এখানে দুটো কার্বন, তাহলে দু কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড তৈরি হয়ে আসবে, তাহলে দু কার্বন যুক্ত অ্যালডিহাইড মানে কি তৈরি হবে, CH3CHO, CH3CHO। এবার এই রিয়েজেন্টটা, এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন। স্যার এই ক্লিমেনসন রিডাকশনটা কোথায় ছিল, এই ক্লিমেনসন রিডাকশনটা ছিল যে যে জায়গাটাই বইয়ে বলা রয়েছে যে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন কেন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের থেকে বেটার, সেখানে বলা রয়েছে যে অনেক সময় ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন করতে গেলে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তার ফলে আমরা ডিজায়ার্ড প্রোডাক্টটা পাই না, এবং সেই বিষয়ে কোশ্চেন এসেছে যে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন কেন অ্যালকাইলেশনের থেকে বেটার। ঠিক আছে, এই কোশ্চেন আছে অলরেডি, এমনি বড় কোশ্চেন হিসেবে লিখতে হবে বা ওটা পড়তেই হবে এখানেও সেটার। তাহলে এটা কোথায় আছে সেটা বলতে গিয়ে ওই প্রসঙ্গটা আসছে। তাহলে ওইখানে যখন বলছে বইয়ে যে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশনটা কেন অ্যালকাইলেশনের থেকে বেটার, সেখানে বলেছে যে অ্যালকাইলেশন করতে গেলে ডিজায়ার্ড প্রোডাক্ট না পেয়ে আমরা রিঅ্যারেঞ্জ একটা প্রোডাক্ট পাচ্ছি, কারণ কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়। সেটাকে বাইপাস করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন করে নেব, অ্যাসাইলেশন করার পর ওই অ্যাসাইল প্রোডাক্টটাকে ক্লিমেনসন রিডাকশন করে নিয়ে সেটাকে তার করসপন্ডিং অ্যালকেনে কনভার্ট করব, তাহলে ওই রিয়াকশনটা এখানে কাজে লেগে গেল। তাহলে এটা কি হয়ে যাবে, CH3, এখানে C ডবল বন্ড ও, তাহলে ফ্রিডেল ক্রাফটস সরি ক্লিমেনসন রিডাকশন করলে C ডবল বন্ড ওটা CH2 তে কনভার্ট হয়ে যায়, রাইট, এইভাবে ভাবলাম। তাহলে এখানে C ডবল বন্ড ও মানে এখানে C ডবল বন্ড ও, এটাই তো CHO, ভালো করে ভাবলে তো দিস ইজ CHO, তাই তো। তাহলে ডবল বন্ড ওটা যদি CH2 হয়ে যায়, অলরেডি একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, CH3 বন্ড CH3 হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস, এটা বারবার লাগবে, এরকম একই রিয়াকশন দেখবি এতবার এখানে পড়বে, যদি এই ক্লাসটা একটু ভালো করে দেখিস অলরেডি তোর এই রিয়াকশনগুলো অলমোস্ট সবই মুখস্থ হয়ে যাবে, এবং কিরম টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও তুই একটা ধারণা পেয়ে যাবি। ঠিক আছে, বেশ, তাহলে এটা প্রোডাক্ট আমরা করে ফেললাম। আচ্ছা, নিচের রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো প্রোপিন এবং প্রোপাইন। প্রোপিন এবং প্রোপাইন যখনই অ্যালকিন এবং অ্যালকাইন ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে ডিফারেন্স করতে বলবে, তখন তোর বইয়ে দেখবি একটা কপারের সাথে রিয়াকশন করে একটা লাল অদক্ষেপ পরে রিয়াকশন ছিল না, আর একটা সিলভারের সাথে রিয়াকশন করে, ওই যে রিয়াকশনটা
কপারের সাথে রিয়াকশন করে যে লাল অদক্ষেপ পড়ে, আমি দেখাচ্ছি কি রিয়াকশন, আমার ছবি তোলাই রয়েছে বইয়েরই, বই থেকেই সব সুন্দর দেওয়া রয়েছে, আমার আর ফার্দার ওই একই জিনিস ওইটুকু জিনিস আমার লিখে কোনো কাজ নেই, বইয়ে যখন সুন্দর করে প্রিন্ট করাই আছে, সো আমি তুলে রেখেছি ছবি, দেখিয়ে দিচ্ছি। তো কি হয়, এখানে একটা লাল অদক্ষেপ পড়ে, লাল অদক্ষেপ পড়ার ফলে বুঝতে পারছিস ওখানে ট্রিপল বন্ড আছে, এবং এই পার্টিকুলার রিয়াকশনটা ডবল বন্ড দেয় না, ওটা শুধুমাত্র ট্রিপল বন্ডই দেবে। তো যখনই তোকে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তফাৎ করতে বলবে, ওইখানে চলে যাবি, কপারের দিয়ে ওই রিয়াকশনটা করবি, কপারের ওখানে লাল অদক্ষেপ পড়বে, তো ওটা অ্যালকিনই দেখাবে, সরি অ্যালকাইনই দেখাবে, কোনো অ্যালকিন দেখাবে না, রাসায়নিক ডিফারেন্সটা মানে রাসায়নিক বিক্রিয়ার সাথে ডিফারেন্সটা হয়ে গেল। এটা একটু হাতে তুলে রাখ, আমি বাকি কোশ্চেনগুলো বলে নিই একেবারে, এই ইয়ারের যা যা কোশ্চেন বইয়ে কোথায় আছে আমি ছবি তোলা আছে একেবারে দেখিয়ে দেবো, এটা আমি দেখিয়ে দিচ্ছি রিয়াকশনটা। আচ্ছা, বেনজিন থেকে অ্যাসিটোফেনল যখন পড়িয়েছিলাম কিছু কিছু বলেছিলাম কম্পাউন্ড, যে কম্পাউন্ডগুলোর নাম আমাদের আইইউপিএসসি নোমেনক্লেচার নয়, তাদের ট্রিভিয়াল নোমেনক্লেচারটাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন ধর CH3 C ডবল বন্ড ও CH3, এটাকে আমরা বলি অ্যাসিটোন। এইটুকু পার্ট যাদেরই থাকে CH3CO পার্ট, বা আমি এদিক থেকে বলি CH3CO পার্ট যাদেরই থাকে তাদেরকে কি বলেছে দেখেছি, CH3C ডবল বন্ড OOH, এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এইটাকে আমরা কি বলছি, অ্যাসিটোন। এই কথা, এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, অ্যাসিটালডিহাইড। তাহলে CH3CO নামটা থাকলেই অ্যাসিটাইল এই ওয়ার্ডটা আসছে, তাই না? তাহলে আমরা কি করব, অ্যাসিটোন আছে, এই অ্যাসিটোনের একটা CH3 কে সরিয়ে যদি এখানে একটা বেনজিন রিং লাগিয়ে দিই মানে PH, তাহলে এটা হয়ে গেল অ্যাসিটোফেনন। আর যদি আমি দুটো CH3 কে সরিয়ে দিয়েই দুদিকে দুটো বেনজিন রিং লাগিয়ে দিই, তখন সেটাকে আমরা বলবো বেনজোফেনন। তাহলে কোশ্চেনে কি বলেছে, আমি আর ওখানে যাচ্ছি না, আমি বই থেকে কোশ্চেনটা দেখছি, বেনজিন থেকে অ্যাসিটোফেনন বানাতে দিয়েছে, দ্যাট মিনস এটা। তাহলে বেনজিন থেকে অ্যাসিটোফেনন যখনই কোনো রিয়াকশন লিখতে দেবে না, যেটা থেকে যেটা বানাতে বলেছে সেটা একবার লিখে নেব, বেনজিন থেকে আমাকে বানাতে বলেছে অ্যাসিটোফেনন, তাহলে বেনজিন রিং, সেখানে অ্যাসিটোফেনন সি ডবল বন্ড ও CH3, এটা কি COR গ্রুপ নয় বেনজিন রিং এ, COR মানে অ্যালকাইল, তাহলে CH3 একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে COR, তাহলে এটা কি, এটা ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন, তাই তো? তাহলে ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন, তাহলে ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন করে দেবো। ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন করতে গেলে আমাদের কি করতে হয়, আর COX দিয়ে স্টার্ট করতে হয়, এখানে আর কি আছে, এখানে আর আছে CH3, এক্স হিসাবে আমি এখানে একটা হ্যালোজেন নিয়ে নিলাম, ঠিক আছে, ক্লোরিন নিয়ে নিলাম। আর কি রাখতে হয় আমার, অনাদ্র AlCl3, অনাদ্র ওয়ার্ডটা লিখবি, আমি শুধু AlCl3 লিখলাম, ঠিক আছে, অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস AlCl3 ইউজ করতে হবে, তাহলেই আমি এই প্রোডাক্টটা পেয়ে যাব, গল্প শেষ। এই প্রোডাক্টটাতেই আমি যদি এখন জিঙ্ক Hg এবং কনসেন্ট্রেটেড HCl দিয়ে রিয়াকশন করে দিই, মানে ক্লিমেন্স রিডাকশন, তাহলেই ওই C ডবল বন্ড ওটা কিসে কনভার্ট হয়ে যাবে, CH2 তে কনভার্ট হয়ে যাবে, তাহলেই ওটা CH2CH3 পেয়ে যাব আমরা। তাহলে এই রিয়াকশনটাও এমনি একবার করতে দিয়েছে, কিছুক্ষণ বাদেই করতে হবে, তো অলরেডি আমি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন করে তার রিডাকশন করাটা আমাদের করতে হবে, একটা ইম্পর্টেন্ট পার্ট, অনেকবারই দিয়েছে কোশ্চেনটা, এরকম টাইপটা, এই টাইপটা আর কি। বেশ, তারপরে চল কিভাবে পরিবর্তন করব, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন কিভাবে আমরা করব, যখনই চেঞ্জেস করতে দেবে না, এরকম চেঞ্জেস তোকে কিছু না কিছু করতে দেবেই, এই চেঞ্জেস গুলো করার সময় অলওয়েজ আগে যে কম্পাউন্ডটা বলেছে সেই কম্পাউন্ডটাকে একটু স্ট্রাকচারালি লিখে নিবি। কম্পাউন্ডটা স্ট্রাকচারালি লিখলে তুই যদি পড়াশোনা করে যাস পরীক্ষাতে, তোর একটা ধারণা আসবে যে এটাকে কিভাবে চেঞ্জ করা যেতে পারে। তাহলে অ্যাসিটিলিন থেকে আমাকে কি বার করতে দিয়েছে, প্রোপাইন, ঠিক বলছি, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন। প্রোপাইন মানে কি, এটা মিথ ইথ, এটা বেসিক্যালি ইথাইন, ইথাইন থেকে প্রোপাইন, তাহলে একটা হাইড্রোজেন সরে গিয়ে এটা বানাতে দিয়েছে আমাকে, এটা বানাতে দিয়েছে। এটা আমরা কি করে করতে পারি, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন বলেছিলাম, ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের রিয়াকশন পড়তে গেলে একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, সেটা হচ্ছে যে ট্রিপল বন্ডেড যে কার্বন তার সাথে যে হাইড্রোজেনটা লেগে থাকে সেই হাইড্রোজেনটা স্লাইটলি মোর অ্যাসিডিক। কেন এই অ্যাসিডিক কেন, কারণ এই যে কার্বনটা, সেই কার্বনটা এসপিতে 50% এস ক্যারেক্টার থাকে, ঠিক আছে, 50% এস ক্যারেক্টার থাকে, মানে sp হাইব্রিডাইজড যে আমার কার্বন, সেই কার্বনটা কম্পারেটিভলি ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ হয় কার থেকে, যেই কার্বনটা sp2 হয়, দেন যে কার্বনটা sp3 হয়। তাহলে এই অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ডেড কার্বনের যে হাইড্রোজেনটা সেটা মোটামুটি একটু অ্যাসিডিক। তাহলে এই চেঞ্জেসটা আমরা কি করে করতে পারি, মনে পড়ে যে আমাদের এখানে স্ট্রং বেস নিলাম সোডামাইড NaNH2, এটা কিসের মধ্যে নেব, লিকুইড অ্যামোনিয়া,
যেই নেব এইটা সোডামাইড NH2 মাইনাস, NH2 মাইনাসটা এখান থেকে হাইড্রোজেন প্লাসটাকে তুলবে, তাহলে হাইড্রোজেনটাকে যেই তুলবে তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, সি ট্রিপল বন্ড, এটা মাইনাস, তার পাশে সোডিয়াম প্লাসটা বসবে, NH2 মাইনাসটা তো হাইড্রোজেন নিয়ে NH3 হয়ে গেছে। এবার যেই এখানটাতে এই কম্পাউন্ডটাতে আমি একটা CH3X বা CH3Br বা CH3Cl দিয়ে রিয়াকশন করব, এই নেগেটিভটা এই কার্বনকে ধরবে, এটাকে বার করে দেবে। হোয়াই? কারণ ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ক্লোরিনটা এখানে ডেল্টা নেগেটিভ, কার্বনটা এখানে ডেল্টা পজিটিভ, এই নেগেটিভ চার্জটা ডেল্টা পজিটিভ সেন্টারকে অ্যাটাক করবে, ডেল্টা নেগেটিভটাকে বার করে দেবে, এই প্রোডাক্ট পেয়ে যাবো। এটা তো এই পার্টিকুলার চ্যাপ্টারের সব থেকে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে, মানে অ্যালকাইনের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, অ্যালকাইনকে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। সো ভালো করে পড়তে হবে এইটা রিয়াকশনটা। দেন 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, অল আছে মানে অ্যালকোহল, যখনই 2 প্রোপানল থেকে 1 প্রোপানল দেবে তখনই আমাদের কি করতে হবে, আগে স্ট্রাকচারটা লিখে নে, স্ট্রাকচারটা একবার লিখে নিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে আমরা তাই লিখি, দেন আমি বইয়ের কোশ্চেনটা দেখি আরেকবার ভালো করে, তাই তো দেখলাম, হ্যাঁ 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, মিথ ইথ প্রোপ, মিথিত প্রোপ, 2 প্রোপানল, 2 নম্বর কার্বনে OH, তাহলে এখানটায় CH3, এখানটায় CH3, এখানটা তিনটে বন্ড করেছে মানে একটা CH, এখান থেকে কি বানাতে বলেছে 1 প্রোপানল, CH3, CH2, CH2, OH, এটা করতে বলেছে। এটা আমরা কি করে করতে পারি সেটা তোকে ভাবতে হবে। আগে কি করতে পারা যায় বলেছিলাম, দেখ মনে করতে হবে, টার্মিনাল অ্যালকোহল বানাচ্ছি, টার্মিনাল অ্যালকোহল বানাতে গেলে আমরা B2H6 দিয়ে রিয়াকশন করি, বইয়ে লেখা আছে ভালো করে। B2H6 দিয়ে রিয়াকশন করলে তোকে এগুলো মাথায় রাখতে হবে, এই কিছু কিছু জিনিস এগুলো পড়ে পড়ে তোকে বুঝে রাখতে হবে। সে কি করে বুঝবে, এই যে পড়ে পড়ে বুঝছিস, নিজের নিজের নলেজটা বাড়াচ্ছিস, যে কিভাবে চিনতে হবে কখন কোন রিয়াকশনের কথা ভাববো। তাহলে যখনই দেখা যাবে যে টার্মিনাল অ্যালকোহল তৈরি প্রডিউস হচ্ছে, তাহলে তোর মাথাতে তখনই একবার খেলিয়ে নিতে হবে যে B2H6 দিয়ে যখন আমরা রিয়াকশন করি তখন কি হয়, ওখানে আমরা টার্মিনাল অ্যালকোহল বানাতে পারি B2H6 দিয়ে রিয়াকশনটাতে, আমি বলেছিলাম বারবার, আমি আরেকবারও দেখাবো। তো এটা কি থেকে আসতে পারে, B2H6 তাহলে কার সাথে রিয়াকশন করে, B2H6 একটা ডবল বন্ডেড সিস্টেমের সাথে একটা রিয়াকশন করে, এই ডবল বন্ডেড রিয়াকশনে B2H6 মানে BH3 দিলে এই ডবল বন্ডেড সিস্টেমটা, এটা তো আরো কিছু বন্ড রয়েছে, এটা 3 টাইমস বোরনের সাথে জুড়ে যায়, দিয়ে লাস্ট স্টেপে এখানে অক্সিডেশন করে দিলেই এই টার্মিনালে একটা OH লেগে যায়, ঠিক আছে, এটা তো টোটাল কম্পাউন্ড জুড়ে লিখলাম না, আমি ডবল বন্ডেড জায়গাটা কি হয় বললাম, মানে এখানে আমি যদি CH2 নিয়ে নিতাম আর এখানে যদি আমি CH2 নিয়ে নিতাম, তাহলে এই পার্টটা কি হয়ে যেত, এই পার্টটা হয়ে যেত CH3, এই পার্টটা হয়ে যেত CH2, দিয়ে এরকম পার্ট বোরনের সাথে 3 বার জুড়ে যেত, দিয়ে দিয়ে দিলেই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যেত CH3 CH2OH, ঠিক আছে, এরকম একটা রিয়াকশন করে। তাহলে তোর একটা ডবল বন্ডেড সিস্টেম লাগবে এটা বানাতে গেলে, যদি B2H6 এর সাথে রিয়াকশন করতে হয়। তুই ভাবলি তাহলে এটাকে তুই কি থেকে, এটা ভুলে যা, এই যে কম্পাউন্ডটা তোকে বানাতে দিয়েছে টার্মিনাল অ্যালকোহল, টার্মিনাল অ্যালকোহলটা তুই জানিস যে এই B2H6 বা BH3 দিয়ে রিয়াকশন করে বানাতে পারি, BH3 রিয়াকশন করে একটা অ্যালকিনের সাথে, অ্যালকিনের সাথে করে, এবার তোকে ভাবতে হবে এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে কি আমি কিছুভাবে অ্যালকিনে নিয়ে যেতে পারবো, যদি অ্যালকিনে নিয়ে যেতে পারি তাহলেই হবে, অ্যালকোহলের নিরুদন H2SO4 দিয়ে 180°C, তাহলে অ্যালকোহলের নিরুদন করে দিলেই ওখানে কি হবে, ডবল বন্ড, ডবল বন্ডেড কম্পাউন্ডে B2H6 দিয়ে রিয়াকশন করব, তারপর অক্সিডেশন করে দেবো, তাহলেই ওটা টার্মিনাল অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, সিম্পল। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে আমরা সেই স্টেপ বাই স্টেপ জিনিসটা করি। এটা তো একটা আমি আরবিটারি একটা এমনি রিয়াকশন তোকে লিখে দেখানোর বোঝানোর চেষ্টা করলাম। তাহলে প্রথম স্টেপে আমি H2SO4 দেবো, H2SO4 টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, তাহলে H2SO4 কনসেন্ট্রেটেড 170 থেকে 180 এরকম তোর বইয়ে লেখা রয়েছে, দেখবি আমি 180° টেম্পারেচার লিখলাম। তাহলে এখানে কি হবে, টার্মিনালে আমি একটা ডবল, যে দিকেই করি একই ব্যাপার, CH3 CH ডবল বন্ড CH2, এবার ওই যে বোরন দিয়ে যে রিয়াকশনটা দেখালাম B2H6 দিয়ে দেবো, তাহলে B2H6 দিয়ে আমি যেই মোমেন্টে রিয়াকশন করব, দ্যাট মিনস BH3 রিয়াকশন করছে, তাহলে এটা CH3 CH2 CH2, এটা বোরনের সাথে 3টে বন্ড করেছে, এই ফার্দার এই মলিকিউলটাকে তুই যখনই অক্সিডাইজড করে দিবি H2O2 দিয়ে, তখনই এটা কি হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা দিয়ে যেই অক্সিডেশন করে দিবি টার্মিনাল অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে তোকে আমি থট প্রসেস কি হলো, প্রোডাক্টের দিকে আগে আগে স্ট্রাকচারালি লিখে নেবো কি থেকে কি কনভার্ট করতে দিয়েছে, ঠিক আছে, দিয়ে মনে মনে ভাববো যে এই প্রোডাক্টটা দেওয়া আছে সেই প্রোডাক্টটাকে আমি নিজে থেকে কি থেকে বানাতে পারি, পরীক্ষাতে কি থেকে বানাতে বলেছে সেটা অন্য ঘটনা, এটাকে আমি মনে মনে ভাবলাম আচ্ছা এই কম্পাউন্ডটাকে আমি একটা অ্যালকিন থেকে বানাতে পারবো, তাহলে অ্যালকিন থেকে আমি এটাকে বানাতে পারবো, ট্রু। এবার আমাকে দেখতে হবে আমি
এই যে অ্যালকিন থেকে তো টার্মিনাল অ্যালকোহলটা বানাতে পারবো, মেন যেখান থেকে বানাতে বলেছে সেটাকে কি আমি অ্যালকিনে কনভার্ট করতে পারবো? যদি পারি চলে এলো স্টেপ। এইভাবেই ভাবতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে এভাবেই ভাববি, এভাবেই করতে হবে। না হয় তুই শুরু থেকে যদি মনে মনে ভাবতে যাস পারবি না, স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রোডাক্টটাকে কি থেকে বানাতে পারি, তুই কি থেকে বানাতে পারিস, তোর নলেজ কি বলছে। তাহলে মেন সাবস্ট্রেট যেটা দিয়েছে সেটাকে ওই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডে নিয়ে আয়, সেখান থেকে এটা পারবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবারে এবার আমি যেগুলো এগুলো দেখালাম এগুলো বইয়ে কোথায় আছে আমি একবারে সব দেখিয়ে দেবো। আর লাস্ট কি রয়েছে, ফিডেল কাস বিক্রিয়ায় নাইট্রোবেনজিন একটি দ্রাবক হিসেবে ব্যবহার করে কেন, বইয়ে আছে। বইয়ে ওই যে ইয়েলো রঙের যে টেবিলগুলো আছে সেই ইয়েলো টেবিলগুলোতে লেখা থাকে। তাহলে দেখ ফিডেল ক্রাফটস, তো ফিডেল ক্রাফটস হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, রাইট? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি হয়, বেনজিন রিং, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বেনজিন রিং, বেনজিন রিং এর উপরে পাই ইলেকট্রন ডেনসিটি, নিচে পাই ইলেকট্রন ডেনসিটি। এই পাই ইলেকট্রন ডেনসিটিটা কি করে, একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করার চেষ্টা করে। এবার বেনজিন রিং এর যেই নাইট্রেশন হয়েছে মানে নাইট্রোবেনজিন NO2, NO2 কি করে, NO2 মাইনাস আই এবং মাইনাস আর এই দুটো ইফেক্টের থ্রু বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে নেয়, ঠিক আছে? তাহলে বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেনসিটি উইথড্র করে নিলে বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটিটা অনেকটা কমে যাবে। সো বেনজিন ফার্দার মানে নাইট্রোবেনজিন ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, এর আগের যে ক্লাস, এই ভিডিওটা যেটা আপলোড হয়েছে এর আগের যে ক্লাস সেখানে আলোচনা করেছিলাম অর্থোপ্যারা ডাইরেক্টিং এবং রিংকে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং এর প্রসঙ্গে। তাহলে রিংকে সে ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতি ডিঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে এটাকে যদি সলভেন্ট হিসেবে ইউজ করি এবং এই সলভেন্টের ভিতরে আমি যদি বেনজিন রিং এর ফিডেল কার্বস অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন আমি করতে চাই, তাহলে কি হবে, এই সলভেন্টটা ইটসেলফ রিঅ্যাকশনে টেক পার্ট করতে পারছে না, কারণ NO2 এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রতি ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছে। তাহলে মেন যে সাবস্ট্রেট বেনজিন রিং সে রিয়াকশনটা করতে পারবে, এ ইন্টারফেয়ার করবে না রিয়েজেন্টের সাথে। এটা এছাড়া বয়লিং পয়েন্টে একটা ডিফারেন্স আছে। তাহলে যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেই প্রোডাক্টের সাথে যদি সলভেন্টের বয়লিং পয়েন্টে ডিফারেন্স থাকে তাহলে সেটাকে ইউজ করে আমরা ডিস্টিলেশন করে খুব সহজেই সলভেন্ট থেকে প্রোডাক্টকে সেপারেট আউট করে নিতে পারবো। এগুলো নাইট্রো বেনজিনের কিছু সুবিধা ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশনে বা ফিডেল ক্রাফটস রিয়াকশনে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে। এবার যে জিনিসগুলো পড়ালাম 2023 সালে যেগুলো পড়েছে, এই টোটাল রিয়াকশনটা যেই রিয়াকশন, একটা কথা বলে নি কিন্তু বলতে বলতে, যে রিয়াকশনগুলো কমন রিয়াকশন পড়বে অন্যবারে আমি সেগুলোকে আরবার কিন্তু বলবো না, স্বাভাবিকভাবেই আবার বলবো না। এরকম অনেক কমন রিয়াকশন থাকবে, এই জন্য প্রথম 2-3টে সাল পড়াতে বা 2-3টে সালে কোশ্চেন করতে একটু টাইম লাগবে। তারপর থেকে দেখবি একই টাইপের কোশ্চেন তুই রিপিটেশনে পাচ্ছিস। আচ্ছা এক এক করে বলি। যেটা প্রথমে ছিল O2Hg অনুঘটক দিয়ে আমার কি তৈরি হবে, ইপক্সাইড তৈরি হবে, এটা ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড আমরা বলবো। এই রিয়াকশনটা PdCl2 দিয়ে রিয়াকশনটা বলেছিলাম ওটা নিচেই আছে, CHO তৈরি হবে, এখানে জিঙ্ক Hg দিয়ে রিয়াকশন করলে এটা কি হবে, রিডাকশন হয়ে যাবে, ঠিক আছে? ক্লিমেনসন রিডাকশন হয়ে ওটা CH3 তে কনভার্ট হয়ে যাবে। কি করে হবে বুঝিয়ে দিয়েছি। দেন ওই যে জিঙ্ক Hg বলছিলাম, জিঙ্ক Hgটা কোথায় আছে, যেখানে বললাম অ্যালকাইলেশনের থেকে অ্যাসাইলেশনের যে সুবিধা, সেই সুবিধাটা তোকে এমনি এই কোশ্চেনটা উত্তর লিখতে হয়, সেখানে দেখিয়েছে প্রথমে আমরা অ্যালকাইলেশন অ্যাসাইলেশন করে নেবো, দেন আমরা রিডাকশন করবো। তাহলে জিঙ্ক Hg রিয়াকশনটা এখানে দেওয়া রয়েছে, চ্যাপ্টারের অন্য জায়গাতে দেওয়া নেই। দেন আমরা যে বলেছিলাম ওই যে ট্রিপল বন্ড আর ডবল বন্ডের মধ্যে সেপারেট করতে চাইলে আমাদের কি রিয়াকশন করতে হবে, ট্রিপল বন্ড ডবল বন্ডে সেপারেট করতে চাইলে এই রিয়াকশনটা করব, ঠিক আছে? কি যে এখানে অ্যাসিটিলিন দিয়ে বলেছে, একটা জেনারেল একটা অ্যালকাইনকে ধরে নিয়েছে, তাহলে তোকে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, যে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে যদি সেপারেট করতে বলে অলওয়েজ এই রিয়াকশনটা লিখে দিবি যে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড এই রিয়াকশনটাই সারা দেবে, ডবল বন্ডেড কম্পাউন্ড এই রিয়াকশনটাই কোনো সারা দেবে না। সারা দেবে মানে কি হবে, যখনই আমরা Cu2Cl2 সাথে NH4OH মিডিয়ামে মানে একটু বেসিক মিডিয়ামে আমরা কোনো ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, ওই কোশ্চেনে প্রোপাইন দিয়েছিল, এখানে অ্যাসিটিলিন দিয়েছে, যখন আমরা চালনা করব তখন লাল রঙের Q প্লাস অ্যাসিটিলিনাইট এটা প্রেসিপিটেট পড়বে, রাইট? এটা প্রেসিপিটেট পড়লো, তাহলে এটার কালারটা লাল হবে। তাহলে এইভাবে আমরা অ্যাসিটিলিনের উপস্থিতি শনাক্তকরণ করতে পারি বা অন্য কোনো ট্রিপল বন্ড দিলে আমরা পারবো। আচ্ছা এটা হলো। দেন দেন ওই যে বেনজাইল অ্যাসিডোফেনন তৈরি করার প্রসেসটা, ফিডেল কার্ব অ্যাসাইলেশন দেখিয়ে তো দিলাম, ফিডেল কার্ব অ্যাসাইলেশনও দেখিয়ে দিলাম। ফার্দার জিঙ্ক Hg দিয়ে এখানটা CH2CH3 করে ফেলতে পারবো। এটা এখানে ছবি তোলা আছে কেন, কারণ দেখানোর জন্য যে হ্যাঁ দেখ বইয়ে আছে সবই। দেন হ্যাঁ ওই যে এটা কোনটা দেখানোর জন্য, যে যেখান থেকে ওই কি ছিল একটা লোয়ার কম্পাউন্ড থেকে একটা হায়ার কম্পাউন্ড বানাতে দিয়েছিল, কি দিয়েছিল, অ্যাসিডিলিন থেকে প্রোপাইন, ঠিক আছে? অ্যাসিডিলিন থেকে প্রোপাইন বা যে কোনো রিয়াকশন দেখ এরকম যদি হয়, একটা যদি হাইড্রোজেন থাকে কার্বনের সাথে, সেটা NaNH2 এর সাথে রিয়াকশন করে এখানে C- Na+ তৈরি করবে। এই C- কাছে যদি কোনো একটা RX আছে, সে একটা ফার্দার RX কে অ্যাটাচ করে নিজের সাথে বন্ড করে কম্পাউন্ডটাকে সাইজে বড় করে নেবে, মানে কার্বন নাম্বারটা বাড়াবে, যেমন এই রিয়াকশনটা এটাই পরীক্ষাতে দিয়েছে। তাহলে অ্যাসিডিলিন প্রথমে NaNH2 লিকুইড অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে CH ট্রিপল বন্ড C- Na+ এ কনভার্ট হয়েছে, দেখতে পেলাম। এই নেগেটিভ চার্জটা এসেই কার্বনের সাথে অ্যাটাচ করে ব্রোমিনটাকে বার করে দিয়েছে, এটা বন্ড করে নিয়েছে,
ক্লাসে পড়িয়েছি, ডিটেলে পড়তে চাইলে আগের ক্লাসগুলো দেখবি, তাহলে বুঝতে পারবি। নেক্সট যদি আমরা এগিয়ে যাই, হ্যাঁ কেন NO2 কেন সলভেন্ট হিসেবে ভালো কাজ করে এখানে লেখা রয়েছে, ঠিক আছে, যা যা বললাম সেটাই। বয়েলিং পয়েন্টের কথাটাও লিখবি। আর ফিডেল কার্বস রিয়াকশনে নিজে অংশগ্রহণ করে না, কারণ রিংটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে থাকে, NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় বলে। ঠিক আছে, এই ছিল 2023-এর কোশ্চেন, একবারে বলে নিলাম। এরপর থেকে যা শুরু হবে, আচ্ছা এইগুলোও দেখিয়েছি। হ্যাঁ ওই যে গ্রিগনার রিয়েজেন্ট কার সাথে রিয়াকশন করে অ্যালকেন তৈরি করে, সেই ছবিগুলো তোলা আছে দেখ। H2O এর সাথে রিয়াকশন করে অ্যালকেন তৈরি করে, দেখতে পাচ্ছিস? ডবল বন্ড ট্রিপল বন্ডের সাথে রিয়াকশন করে অ্যালকেন তৈরি করে, ওই ছবিটা পরপর তোলা নেই, ওটা অনেক কিছুটা পরে তোলা আছে, বুঝলি তো, মানে পরপর আমার তোলা নেই সবগুলো। সো এরপরে যখন ইভেনচুয়ালি ওটা আসবে তখন আমি আরেকবার মেনশন করে দেবো, এই দেখ ট্রিপল বন্ডের সাথে RMGX রিয়াকশন করে অ্যালকেন তৈরি করছে। আমার নয় খুঁজতে হবে কোন পেজে আছে। সো বাদ দে আপাতত। নেক্সট ইয়ারের কোশ্চেনে যাই। আমাদের কি হলো, 23 হলো। 22-এর কোশ্চেন আই। 22-এর নিম্নলিখিত কোন বিক্রিয়াটি কার্বনিল যৌগকে অ্যালকেনে রূপান্তরিত করে? এই যে কার্বনিল মানে C ডবল বন্ড O কে অ্যালকেনে মানে CH2 তে কনভার্ট করছে, কোনটা হবে? জিঙ্ক Hg ঘন HCl। ক্লিভেন্সন রিডাকশন, নিচের কোন বিক্রিয়ায় মিথেন প্রস্তুত করা যায়? দেখ কোলবেস ইলেকট্রোলিসিস বা ভার্জ বা H2 এইসব রিয়াকশনগুলো করতে গেলে মিনিমাম 2 কার্বন যুক্ত লাগবে, কারণ ডবল বন্ড হাইড্রোজেন দ্বারা বিজারণ মানে কি ডবল বন্ডেড সিস্টেম। তো ডবল বন্ড তো একটা কার্বন দিয়ে শুরু হতে পারে না, ডবল বন্ড শুরুই হয় মিনিমাম 2টো কার্বন দিয়ে। সো ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করে তুই যেই অ্যালকেনটা পাবি সেটা মিনিমাম 2 কার্বন যুক্ত অ্যালকেন হতেই হবে। যুক্তিটা আশা করি বুঝতে পারছিস, কারণ এই রিডাকশনটা ডবল বন্ডে হচ্ছে, ডবল বন্ড তো একটা কার্বন একা করতে পারে না, ওর সাথে আরেকটা কার্বন চাই, তো সেই কারণে H2 দিয়েও হবে না। কোলবেজ ইলেকট্রোলিসিস বা ভার্জ যদি দেখিস মিনিমাম 2 কার্বন যুক্ত কম 2 কার্বন যুক্ত অ্যালকেন দিয়ে স্টার্ট হয়, রিয়াকশনটাই সেরকম। রিয়াকশনগুলো কিরকম নিচে লেখা আছে, আমি দেখাবো। ভার্জের ক্ষেত্রে মনে পড়ছে না, আমাদের সোডিয়াম দুটো RX লাগে, আর তোর সোডিয়াম লাগে মাঝখানে দুটো, মাঝখানে মানে ওই রিয়াকশনের মাঝখানে লেখা ছিল বলে সেখান থেকে আর আর বা আর আর ড্যাশ এরকম তৈরি হবে। যদি আর আর ড্যাশ তৈরি করাটা যাবে না, সেটা ভার্জের প্রবলেম, সেটাকে আমরা কোরে হাউস দিয়ে ঠিক করি। যদি কোরে হাউস রিয়াকশনটা থেকে কোশ্চেন আসেনি প্রিভিয়াস ইয়ারে, তো আমি রেকমেন্ড করবো একবার দেখে যেতে। যদি তোর স্কুলে নতুন কিছু কোশ্চেন করার চেষ্টা করে, তাহলে এখান থেকে ভার্জ বা কোলবে না দিয়ে তোকে কোরে হাউসটা দিয়ে দিতে পারে, যে আমরা সিমেট্রিক্যাল অ্যালকিন কি করে বানাতে পারবো। ঠিক আছে, যেটা ভার্জ বা উর্জ রিয়াকশনে, ভার্জ বা উর্জ যা উচ্চারণ করবে এই রিয়াকশনে যে প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা ওভারকাম কি করে করতে পারি কোরে হাউস রিয়াকশন করে। কোরে হাউসটা দেখে যাস পরীক্ষার জন্য। যেখানে তাহলে মিথেনটা আমরা তৈরি করতে পারবো, তার উত্তরটা হবে ডিকার্বক্সিলেশন। কারণ এই বাকি যে রিয়াকশনগুলো রয়েছে, এই রিয়াকশনগুলো তিনটে রিয়াকশনই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোলবেস ভার্জ হাইড্রোজেন দ্বারা রিডাকশন, তাহলে ওখানে পড়লেই দেখতে পাবি যে ওখানে মিনিমাম 2 কার্বন দিয়ে স্টার্ট হবেই, রিয়াকশনগুলোই সেরকম যেখানে 2 কার্বন ছাড়া হবে না। সো তাহলে পড়ে থাকলো কি ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশনই করতে হবে। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা আমি নিচে ছবি তোলা আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, একটি অ্যালকিন ওজোনোলিসিস বিক্রিয়ায় 1 মোল অ্যাসিটালডিহাইড আর 1 মোল অ্যাসিটোন উৎপন্ন করে, অ্যালকিনটি শনাক্ত করো, বিক্রিয়া সমীকরণ লেখো। বারবার বলেছিলাম যে ওজোনোলিসিস হলে C ডবল বন্ড, C যেই বন্ডটা রয়েছে সেটা কাটে, যেখানে যেখানে বন্ড কাটে সেখানে সেখানে আমি ডবল বন্ডের O দিয়ে দেবো। তাহলে আমাকে যদি উল্টোটা করতে বলে, যে দুটো সাবস্ট্রেট যে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টের যদি ডবল বন্ডেড ও পোর্শনগুলোকে মুখে মুখে রেখে আমি যদি জুড়ে দিই সামনে, তাহলেই আমার যে সাবস্ট্রেট থেকে ওই প্রোডাক্ট দুটো এসেছে সেটাকে আমরা পেয়ে যাব। এখান থেকে কি পেয়েছে, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন। অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটনের যদি C ডবল বন্ড ও পার্টটাকে আমি যদি মুখে মুখে লিখি, তাহলেই হয়ে যায় CH3, এখানে C ডবল বন্ড ও, এখানে হাইড্রোজেন, তাহলে আমার অ্যাসিটালডিহাইড হলো। আর অ্যাসিটনে কি, অ্যাসিটনে C ডবল বন্ড ও, এখানে CH3 আর এখানে একটা CH3। এবার এদেরকে যদি আমি মুখে মুখে জুড়ে দিই, তাহলে কি হবে, এই কার্বনটার সাথে এই কার্বনটা ডবল বন্ড হয়ে গেল, এর দুটো CH3 আছে, আর কি আছে, এর একটা হাইড্রোজেন একটা CH3 আছে। সে সিসে লিখি ট্রান্সে লিখি কোনো ব্যাপার নয়, যদিও সিস ট্রান্স প্রসঙ্গটাই আসবে না, এইদিকে দুটো CH3 আছে, একদিকে দুটো গ্রুপ সেম হয়ে গেলে সিস ট্রান্সের প্রসঙ্গ আসে না। যাক, তাহলে এটা হচ্ছে তার সাবস্ট্রেট, তাহলে এই সাবস্ট্রেটটাতেই ওজোনোলিসিস করলে এই প্রোডাক্টটা পাবো। তাহলে উল্টো দিক থেকে লিখি, টোটাল রিয়াকশন যদি আমি এই দিক থেকে লিখি, তাহলে প্রথমে স্টেপ 1-এ কি দেবো, O3 দেবো। স্টেপ 2-তে আমাদের কি দিতে হবে, জিঙ্ক দিতে হবে, কারণ যে H2O2টা তৈরি হচ্ছে সেই H2O2টাকে কোয়েঞ্চ করতে হবে। H2O2টা যদি কোয়েঞ্চ না করি, তাহলে সেটা আবার ফার্দার এগুলোর অক্সিডেশন করিয়ে দেয়। সেজন্য এটাও ভালো করে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে ওজোনোলিসিসে কেন আমাদের জিঙ্ক দেওয়াটা দরকার। ঠিক আছে, সো এই আর কি রিয়াকশন উল্টো দিক থেকে যদি লিখি, এইভাবেই আমাদের প্রোডাক্ট করে নিতে হবে, বারবার শিখিয়েছি, এটা নিয়ে তো বলার কিছু নেই ওজোনোলিসিসের। 2 নম্বর, তারপরে কি একটা উদাহরণ সহ মার্কোনিকভ সূত্র বিবৃতি করো। মার্কোনিকভ অ্যাডিশন তো বারবার বলা হয়েছে যে কার্বোক্যাটায়ন ফরমেশন দেখতে হবে, ওটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন এবং এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। আমি একটা প্রোপিন দিয়ে যদি করি CH3 CH ডবল বন্ড CH2, এখানে যদি HBr অ্যাডিশন করলাম, ঠিক আছে, হবে HBr অ্যাডিশন, আমি দেখাচ্ছি, দুটো হতে পারে, এটা গিয়ে হাইড্রোজেনকে ধরবে আর আবার আবার পাই বন্ডটাকে এখানে হাইড্রোজেনকে ধরলো, দুটো প্যাটার্নে আমি অ্যাডিশন করছি, যে CH3
সিএইচ এখানে লিখলাম, CH3 এখানে তৈরি করলাম কার্বোক্যাটায়ন, আর একটা উল্টো করলাম, CH3 এখানে CH2 করলাম, এখানে করলাম CH2 কার্বোক্যাটায়ন। এবার তোকে দেখতে হবে ফার্স্টে যে কার্বোক্যাটায়ন ফর্মেশন স্টেপটা, কার্বোক্যাটায়ন ফর্মেশন স্টেপে কি হচ্ছে, পাই বন্ড ডেন্সিটিটা গিয়ে H প্লাস আয়নটাকে ধরছে, এটাই হচ্ছে স্লো স্টেপ, ঠিক আছে। যে স্টেপে কার্বোক্যাটায়নটাকে ধরছে সেটাই হচ্ছে স্লো স্টেপ। কার্বোক্যাটায়নটাকে কেন ধরছে বলছি, যে স্টেপে ইলেকট্রোফাইলটাকে ধরছে, ইলেকট্রোফাইল মানে এখানে পজিটিভ সেন্টার H প্লাস আয়নটাকে ধরছে, সেটা হচ্ছে স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপে ইলেকট্রোফাইল ইনভলভড, ঠিক আছে, এই কারণে এটাকে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন বলবে। কেন অ্যাডিশন রিয়াকশন, হাইড্রোজেন অ্যাড হবে, ব্রোমিনও অ্যাড হবে, কেউ বেরোচ্ছে না, কেউ বেরোচ্ছে না, কারোর বদলে কেউ ঢুকছে না, সো সাবস্টিটিউশন নয়, এলিমিনেশন নয়, HBr টোটালটা ঢুকে পড়বে কম্পাউন্ডের ভিতরে, তার ফলে পাইমনটা কেটে যাবে। সো এটা একটা অ্যাডিশন রিয়াকশন, স্লো স্টেপে ইলেকট্রোফাইল অ্যাড হচ্ছে, তাই এই কারণে এটাকে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলবো। এবার দেখ, যদি হাইড্রোজেনটা ডান দিকের কার্বনে অ্যাড হয়, মানে ডান দিকের কার্বনে নেগেটিভ চার্জ তৈরি হয়, বাঁ দিকের কার্বনে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ না নেগেটিভ কার্বন তৈরি হয়েছিল, সেটা H প্লাস আয়নটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, দিয়ে CH3 তৈরি হয়েছে, রাইট। তাহলে ইন্টারনালি ডবল বন্ড কার্বনের মধ্যে পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন তৈরি হলো। দেখ এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা যদি ইন্টারনালি নেগেটিভ চার্জটা তৈরি হয়, তাহলে টার্মিনালি পজিটিভ চার্জ, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। সো এরপরে যে Br মাইনাসটা রয়েছে HBr থেকে, সেই Br মাইনাসটা এখানে অ্যাটাক করবে, তার ফলে আমরা দেখতে পেলাম CH3 এখানে CH Br, আর এখানটা CH2 ছিল, এই কার্বনটাই হাইড্রোজেনটা অ্যাড হয়েছে। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে, তো দিস ইজ ইওর মার্কোনিকভ রুল। তাহলে মার্কোনিকভ রুলটা বইয়ে লেখা রয়েছে, মুখস্থ করে নিবি, একটা এক্সাম্পল দেখিয়ে দিবি, বইয়ে এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি আরেকবার বলে নিলাম ছোট করে। এবং এটাকে ছোট্ট করে একটা এম্পিরিক্যাল রুলের মতো বলা যেতে পারে, যে ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে হাইড্রোজেন ঢুকবে, যেদিকে হাইড্রোজেন কম সেদিকে ব্রোমিনটা ঢুকবে। এবার যদি দুই দিকেই হাইড্রোজেন সমান হয়ে যায়, সেই জন্য এইভাবে মুখস্থ রাখতে বারণ করি, সেই জন্য আমি কার্বোক্যাটায়নটা দিয়ে যেটা মেন মেকানিজম সেটাই করতে বলি, মার্কোনিকভ রুলের মেকানিজমটা করতে হবে। এবার যদি এই রিয়াকশনেই আমি যদি পারক্সাইড লিখে দেওয়া থাকে, তাহলে অ্যান্টি মার্কোনিকভ হবে, এইখানে যা রিয়াকশন হলো এক্স্যাক্টলি অপোজিট হবে। তবে মনে রাখতে হবে মার্কোনিকভ অ্যাডিশন শুধু HBr এর জন্য হয়, HCl HI এগুলোর জন্য হবে না, কিন্তু HCl বা HI HBr সবাই মার্কোনিকভ অ্যাডিশন করবে, কিন্তু HBrই শুধুমাত্র অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন করবে। সো HBr দিয়ে তুই যদি পারক্সাইড দিস অ্যান্টি মার্কোনিকভ হবে, কিন্তু HCl দিয়ে তুই যদি পারক্সাইড দিস কোনোদিনই অ্যান্টি মার্কোনিকভ হবে না, তাতেও মার্কোনিকভ হবে, কারণ HCl মার্কোনিকভ অ্যাডিশনে টেক পার্টি করে না, রাইট। সো এইভাবে ট্রিক করতে পারে, HCl দিয়ে পারক্সাইড দিয়ে দিল, তুই পারক্সাইড দিকে তাড়াহুড়োর মাথায় অ্যান্টি মার্কোনিকভ করে দিলি, গন্ডগোল হয়ে যাবে, এটাই বলার। এবং এই কোশ্চেন দিয়েছে, সেই জন্য আমি আগে একবার রিপিট করলাম, মার্কোনিকভ রুলটা এখানে এসছে বলে। বেশ, আমরা দেখি এবার ফার্দার। আমরা যদি দেখি 300, আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই কোশ্চেনটা এমনি তো এই বইয়ের যে অ্যান্সারটা যেটা দেওয়া আছে না, সেখানেও বলাই রয়েছে যে 300 ডিগ্রি সেলসিয়াস না AlCl3 উপস্থিত 1 ক্লোরোপ্রোপেনের কি ঘটে উদাহরণ বলো, এটা তা নয়, 1 ক্লোরোপ্রোপেনের সাথে বেনজিনের রিয়াকশনে কি হবে। তাহলে 1 ক্লোরোপ্রোপেনের সাথে যদি বেনজিনের রিয়াকশন করা হয়, ঠিক আছে, তাহলে বেনজিন মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করতে দিয়েছে। 1 ক্লোরোপ্রোপেন, প্রোপেন মানে CH3 CH2 মিথ ইথ প্রোপ Cl, এখানে যদি AlCl3 দেওয়া হয়, তাহলে কি ঘটবে, তোর মনে হবে AlCl3, তার মানে এই অ্যালকাইল গ্রুপটা ঢুকবে, কারণ এইটা বেরিয়ে গিয়ে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, ঠিক আছে। আগের দিনই দেখাচ্ছিলাম যে এখানে যে ক্লোরিনের, এখানে যে ক্লোরিনের মানে লোন পেয়ারটা সেটা অ্যালুমিনিয়ামকে দেয়, তার ফলে এখানে যে আমার RCl AlCl3, এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়, এই বন্ডটা ব্রেক করে যায়, দিয়ে এখান থেকে R প্লাস আর AlCl4 মাইনাস তৈরি হয়। আর এখানে আর কি, এখানে আর হচ্ছে CH3 CH2 টোটাল পার্টটা। তো এটা নিয়ে আমার আপাতত কাজ নেই, এটা তো আগের দিন বলেছি। তাহলে এখান থেকে আমি মনে মনে ভাবছি এইটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তুই ভাববি যেটা কার্বোক্যাটায়ন সেটা এখানে জুড়ে যাবে, সুন্দর প্রোডাক্ট দেবে, এটাই আগের দিন বলছিলাম ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের প্রবলেম, প্রথম প্রবলেম বা দ্বিতীয় প্রবলেম, যা বলবি, প্রবলেমের প্রথম দ্বিতীয় কি বইয়ে 1 নম্বর 2 নম্বর করে লেখা থাকে, এটা তৈরি হবে তুই চাইছিস, তো হয়ে যাবে কি, এটা মাইনর হয়ে যাবে। ওয়াই এটা মাইনর হয়ে যাবে, এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার কি হবে, এখানে একটা হাইড্রোজেন শিফট হবে, হাইড্রাইড শিফট হবে এখানে। এখানে যদি একটা হাইড্রাইড শিফট হয় মাইনাস প্লাস H মাইনাস, মানে একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে আরেক দিকে ঢুকছে, তাহলে এখানে CH3, এখানে CH পজিটিভ চার্জ, আর এখানে ফার্দার CH3 হয়ে যাবে, তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তাহলে মেন প্রোডাক্টটা তাহলে কি আসবে, তাহলে এখান থেকে মেন প্রোডাক্টটা আসবে বেনজিন রিং এ একটা আইসোপ্রোপাইল গ্রুপ, এটাকে আমরা বলি কিউমিন, CH3 হোল টুয়াইস, দুদিকে আমি CH3 লিখতে পারতাম, তাহলে এটা প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। এটা ভালো করে করতে হবে, এই রিয়াকশনটা এর আগেও অন্য একটা ইয়ারেও পড়বে, মানে এর পরের ইয়ারেও তুই দেখতে পাবি এই কোশ্চেনটা।
আচ্ছা, তো এটা সেই জন্য এখানে একটু গন্ডগোল আছে। নেক্সট আমরা যদি যাই, কোশ্চেন কি আছে দেখ, অনেক কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, প্রচুর কোশ্চেন পড়বে। আগের সিস্টেম অনুযায়ী তো অনেক ছিল, তোদের বেলাতেও আছে, অনেকটা মার্কসই আছে। মার্কস ডিস্ট্রিবিউশনটা আর মনে নেই। টু বিউটেনের কতগুলি সমবায়বী গঠন সম্ভব তা গঠন চিত্র সহজে লেখো এবং তারা কি ধরনের সমবায়তা দেখায়। টেকনিক্যালি এই কোশ্চেনটা তোদের আসবে না, হোয়াই? কারণ তোদের আইসোমেরিজম নেই, স্টিরিও আইসোমেরিজম নেই, এমনি স্ট্রাকচারালও নেই, কোনো আইসোমেরিজমই নেই সিলেবাসে। এটা আইসোমেরিজমের পার্ট, আমি তাও বলে দেবো, বাকিগুলো বলে নিই, আমি একবারে বলে দিচ্ছি। আচ্ছা, একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিভাবে ইথিলিন আর অ্যাসিটিলিনের তফাৎ করবে, ওই যে কপারের সাথে রিয়াকশন দেখালাম, ইন আর আইনের তফাৎ। আচ্ছা, ভুলে যাস না, অ্যাসিটিলিন লেখা আছে আর এখানে ইথিলিন লেখা আছে, তুই ভাববি যে ইন লেখা রয়েছে, ভালো করে না পড়লেই প্রবলেম। এখানে ইথিলিন, ইন অ্যালকিন মানে ডবল বন্ড, স্যার এখানে তো অ্যাসিটিলিন, আসলে প্রবলেম। আমরা অ্যাসিটিলিন মানে অ্যাসিটিলিনটা হচ্ছে ট্রিভিয়াল নেম, কম্পাউন্ড আসলে কি, কম্পাউন্ড হচ্ছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, দ্যাট মিনস ইথাইন কম্পাউন্ড। আসলে ইথাইনের ট্রিভিয়াল, রাইট, মানে নন আইউপিএসসি রুল অনুযায়ী, নন আইউপিএসসি রুল বলে কিছু রুল হয় না, মানে আইউপিএসসি মেনটেন করে যে রুলটা নয়, মানে আইউপিএসসি আসার আগে ওটাকে কি নামে ডাকা হতো, অ্যাসিটিলিন নামে ডাকা হতো। ঠিক আছে, সো অ্যাসিটিলিন মানে বেসিক্যালি ইথাইন। তো এখানেও ইন আর এখানেও ইন, ওই নামটা ইউজ করেছে সেই কারণে যাতে তুই কনফিউজ হস দুটোতে ইন দেখে। তাহলে অ্যাসিটিলিনটা আসলে টেকনিক্যালি অ্যালকিন, কিন্তু অ্যাসিটিলিন বলছি দূর, ইথিলিন যেটা সেটা টেকনিক্যালি অ্যালকিন, অ্যাসিটিলিনটা আসলে অ্যালকাইন। ঠিক আছে, ওটার মেন নাম কি, ইথাইন। তো এবার ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে যা ডিফারেন্স সেইভাবেই হবে। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড আমরা কি করে করতে পারি, এটা এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, যেখানে H2SO4 HgSO4 দিয়ে রিয়াকশনটি করতে হয়। 1% HgSO4 আর লঘু H2SO4 দিয়ে আমাদের রিয়াকশন করতে হবে। মেন রিয়াকশনটা কি হয়, ওটা একটা ওয়াটার অ্যাডিশন রিয়াকশন হবে। তাহলে CH ট্রিপল বন্ড CH, এখানে H2SO4 HgSO4 দিয়ে রিয়াকশন করলাম, রিয়েজেন্ট সাইড দেখাচ্ছি। আর তাহলে এখানে কি হবে, একটা দিকে হাইড্রোজেন ঢুকবে, একটা বন্ড কাটবে, আর এখানে একটা OH ঢুকবে। এই তো ব্যাপার, আশা করি কথাটা বুঝতে পারছিস। এরপরে কি হবে, এখানে একটা কিটোইনল টটোমারিজম হবে। সে টটোমারিজমটা কিরকম টাইপের, অক্সিজেন এটা এই বন্ডটা এখানে পড়বে, এটা এদিকে খুলে যাবে। ঠিক আছে, তার ফলে কি হবে, এখানে একটা কিটোইনল টটোমারিজম হবে, এবং এরপরে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা মোর স্টেবল। মোর স্টেবল কম্পাউন্ডটা কিরকম হবে, এখানে CH, এই বন্ডটা এদিকে খুলছে নেগেটিভ চার্জ, আর এই বন্ডটা এদিকে যাচ্ছে, তাহলে একটা H প্লাস বেরোচ্ছে। তো এই কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ, আর এখান থেকে যে H প্লাসটা বেরোবে সেটা একে অপরকে ধরে নেবে। তাহলে অলরেডি দুটো হাইড্রোজেন ছিল, 3 নম্বর হাইড্রোজেন এসে সেটা CH3 হয়ে গেল। এখানে C কার্বনের সাথে অক্সিজেনের একটা ডবল বন্ড তৈরি হবে, C ডবল বন্ড O হবে। ঠিক আছে, আরেকটা আমি কি লিখতে মিস করেছি, এখানে একটা হাইড্রোজেন ছিল সেটা আমি লিখতে মিস করেছি, তাহলে সেই হাইড্রোজেনটা এখানে বসে যাবে। তাহলে দেখ কি তৈরি হয়ে গেল, ইন থেকে অ্যাল। এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন এই চ্যাপ্টারে, ভালো করে ওয়াটার অ্যাডিশন করে টটোমারিজম করতে হবে। টটোমারিজমটা কি স্যার, টটোমারিজমটাও তো আমি বলতে পারিনি কারণ তোদের আইসোমেরিজম নেই বলে। যদিও টটোমারিজমটা যদি নাও জানিস কিছু ইস্যু নেই, এত মেকানিজম পড়েছিস, মেকানিজমটা আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, ভার্জ রিয়াকশনে প্রোপেন প্রস্তুত করা কষ্টসাধ্য কেন, কারণ ভার্জ রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয়, সব বইয়ে লেখা রয়েছে, একদম সুন্দর অ্যান্সার বইয়ে যেভাবে লেখা রয়েছে লাইন বাই লাইন ভালো করে প্র্যাকটিস করবি তাহলেই হবে। তাহলে প্রোপিন বা আনসিমেট্রিক্যাল অ্যালকিন তৈরি কর, প্রোপিন তো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কারণ 3 কার্বন, রাইট। তাহলে সিমেট্রিক্যাল মানে কি, সিমেট্রিক্যাল মানে হচ্ছে যখনই জোড় সংখ্যক কার্বন থাকবে, মাঝ বরাবর কাটবো, এদিকেও যা এদিকেও তা, এখানে সেরকম এখানে কার্বন বরাবর কাটতে হবে। তাহলে কার্বন বরাবর তো কাটলে হবে না, বন্ড বরাবর আমাদের কেটে দেখতে হবে। তাহলে সিমেট্রিক্যাল নয়। অ্যাসিমেট্রিক্যাল বানানোর ইস্যুটা কি, তাহলে এমনিতে হয় RX এর সাথে দুটো সোডিয়াম, মানে ব্যালেন্স করার জন্য দুটো সোডিয়াম, XR আমি যদি এভাবে লিখি তাহলে টোটাল 2NaX বেরিয়ে যায়, আর আর আমার বন্ড করে ফেলে। ঠিক আছে, 2NaX আমার বেরিয়ে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুই যদি অ্যালকাইল গ্রুপ দুটোকে ডিফারেন্ট রাখিস, তুই যদি ভাবিস RX প্লাস টোয়াইস Na প্লাস R-X এর আমি রিয়াকশন করাবো, এর ফলে এটা বেরিয়ে যাবে, কোথায় দেখিয়ে দিলাম, এটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে, এতেই দেখছি। XR- আমি যদি লিখি সেম ভাবে তুই লিখে দেবো R-, প্রবলেমটা সেখানে হয়ে যাবে। এখানে শুধু R- তৈরি হবে তাই নয়, এই একটা RX, সিস্টেমে তো একটা RX দিস নি, 1 মোল যদি দিস কোটি 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 RX মলিকিউল রয়েছে, কোটি কোটি XR- মলিকিউল রয়েছে। তাহলে R- মলিকিউল গুলো আগের রিয়াকশনের মতো নিজেদের মধ্যে রিয়াকশন করে R তৈরি করবে, R-X আরেকটা R-X এর সাথে সেম ভাবে রিয়াকশন করে R- এবং R- তৈরি করবে। তাহলে তুই চাইছিলি এটা, তার সাথে সাথে এটা এবং এটা, এগুলোও তৈরি হতে শুরু করবে, তার ফলে রিয়াকশনের যে ইল্ড সেটা কমতে শুরু করবে, যেটা ভালো নয়। ঠিক আছে, তাহলে রিয়াকশনের ইল্ডটা কমবে, তো সেটা উচিত নয়। তাহলে এই কারণে আমরা প্রোপিন বানিয়ে উঠতে পারবো না, প্রোপেন বানিয়ে উঠতে পারবো না। তো এটা আমি একটা জেনারেল টার্মে বললাম। এখানে এমন ভাবে নিতে হবে, একদিকে CH3X নে, একটাকে CH3X নে, আরেকটাকে তুই CH3CH2X নে, তাহলে সেটা জুড়ে গিয়ে তোকে তো
প্রোপেন তো দেবেই, তার সাথে সাথে ইথেনও দেবে, আবার দুটো প্রোপেন জুড়ে গিয়ে মানে দুটো ইথিলিন জুড়ে গিয়ে বিউটেনও দিয়ে দেবে। তাহলে বিউটেনও দিয়ে দেবে, তুই যেটা চাইছিস প্রোপেন সেটা তো পাচ্ছিস। মানে আমি বলছি এইখানে একটা আর কে তুই নে CH3, আর এখানের এই আর ড্যাশটাকে নিয়ে CH3CH2, তাহলে কি হবে, এরা দুজন জুড়ে গেলে প্রোপেন দিচ্ছে, দুটো CH3 জুড়ে গিয়ে কি দেবে, ইথেন, দুটো ইথিলিন মানে ইথিলিন যে গ্রুপটা রয়েছে CH3CH2 ইথেন থেকে, তো CH3CH2 এই যে গ্রুপটা, তো এটা আবার নিজেদের মধ্যে দুটো জুড়বে, দিয়ে বিউটেন দিয়ে দেবে, তাই না? বেশ, তাহলে দুটো ইথাইল গ্রুপ যখন নিজেদের মধ্যে জুড়ে যাবে তখন আমি ইথিলিন ইথিলিন বলছিলাম প্রবাবলি, আমি ভাবছি যে আমার এখন ক্লিক করলাম, আমার মনে হচ্ছে কি কিছু তো একটা ভুল বলছি। হ্যাঁ, ইথিলিন কেন, অ্যালকেন থেকে অ্যালকাইল, তাহলে ইথেন থেকে ইথাইল, তাহলে দুটো ইথাইল গ্রুপ জুড়ে বিউটেনও দিয়ে দেবে। এটাই প্রবলেম, আমরা ভার্জ রিয়াকশন দিয়ে প্রোপেন বানিয়ে উঠতে পারছি না। ঠিক আছে, নেক্সট। অ্যাসিডের আম্লিকতার ব্যাখ্যা, অ্যাসিডের আম্লিকতার ব্যাখ্যা তো বললাম, ওটা sp হাইব্রিডাইজড কার্বন মোর অ্যাসিডিক হয়, পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি হওয়ার জন্য, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই জন্য ওটা অ্যাসিডিক হয়ে পড়ে। আচ্ছা, এই টোটাল রিয়াকশনটা কি হবে, এটা সিম্পল রিয়াকশন, দুদিকে দুটো ব্রোমিন ঢুকে পড়বে। ঠিক আছে, তাহলে প্রথমে ডবল বন্ড কাটবে, দুটো ব্রোমিন ঢুকবে, ডবল বন্ড কাটবে, দুটো ব্রোমিন ঢুকবে, KOH C2H5, তো সিম্পল রিয়াকশন। তো ডবল বন্ড কেটে দুটো ব্রোমিন ঢুকবে, KOH C2H5 দিয়ে রিয়াকশন করবো, আবার ট্রিপল বন্ড হবে, ট্রিপল বন্ডে NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করবো, দিয়ে ওখানে আবার C মাইনাস তৈরি হবে, দিয়ে আবার 2 মোল CH3 দিয়ে রিয়াকশন করছে, সিম্পল রিয়াকশন। তো এতক্ষণ ধরে এসবই বলছিলাম যে আমার CH2 ডবল বন্ড CH2 যা রিয়েজেন্ট দিয়েছে ব্রোমিনেশন, ব্রোমিনেশন করতে দিয়েছে, তাহলে ব্রোমিনেশন হলে এখানে CH2Br কি তৈরি হবে, CH2Br, আর এখানে CH2Br, ঠিক আছে, CH2Br এর সেকেন্ড রিয়েজেন্ট দিয়েছে KOH ইন অ্যালকোহল, KOH ইন অ্যালকোহল দিলে এটা তৈরি হয়ে যাবে CH ট্রিপল বন্ড CH, দুবার এলিমিনেশন হবে, ঠিক আছে, দুবার এলিমিনেশন হয়ে CH ট্রিপল বন্ড CH হবে। এবার NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়েছে, NaNH2 লিকুইড অ্যামোনিয়া 2 মোল যদি দেওয়া হয়, তাহলে এদিকেও একটা C মাইনাস, এদিকেও একটা C মাইনাস, দুদিকেই Na প্লাস, ঠিক আছে, দুদিকেই Na প্লাস দিলাম। এবার যখন 2 মোল CH3 মানে দুবার, মানে CH3Br বা CH3I কি দিয়েছে, CH3Br দিয়েছে না CH3I দিয়েছে, তার বই থেকে দেখি, CH3I দিয়েছে, তাহলে দুবার CH3I, আমি এইভাবে তোকে বোঝানোর জন্য বলছি, তাহলে দুবার CH3I, তাহলে একবার এটা এখানে অ্যাটাক করবে, একবার এটা এখানে অ্যাটাক করবে, এই জন্যই 2 মোল বলেছে। তো এরকম করে তো কেউ দেখায় না 2 মোল CH3I একেবারে লিখে দেয়, তাহলে 2 মোল CH3I তো ইউজ করলি, দূর তারি, 2 মোল CH3I তুই যদি ইউজ করিস তাহলে কি হবে, দুটো কার্বনই চেঞ্জ হয়ে গিয়ে ট্রিপল বন্ড, এখানে একটা CH3, এখানে একটা CH3, এই তো প্রোডাক্ট দেবে যা এতক্ষণ ধরে পড়েছিস সেইগুলোই। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে আমরা কি শেষ করে ফেললাম 2022, দেখেছিস 2টো সাল করতেই 40-45 মিনিট সময় লেগে গেল, তাও আমি তেমন কিছু বোঝাইনি, জাস্ট বলে বলে দিলাম এরকম 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 করতে হবে। আচ্ছা, এবার এই সালে যা পড়লাম সেগুলো আমার ছবি তোলা রয়েছে, সেগুলো একবার দেখাই কোথায় কি লেখা রয়েছে, তাই না? তাহলে কত দূর অবধি হলো, আমাদের 15 অবধি হলো, আরো কিছু কোশ্চেন আছে, ও তাই তো, আরেকটা আছে, এখানে আরেকটা রয়েছে 22 সালেরই, 22 সালের আরেকটা কি রয়েছে এখানটায়, এটা দেখতেই পাচ্ছি, এটা করে দিয়েছি অলরেডি, এটা অলরেডি করে দিয়েছি, প্রথমে ফিডেল কাপস অ্যাসাইলেশন হবে, দেন রিডাকশন হয়ে গিয়ে ওটা ইঞ্জিনিয়ারিং এ একটা ইথাইল গ্রুপ জুড়ে ঢুকে যাবে। এই যে এই রিয়াকশনটা প্রথমে যেটা লেখা রয়েছে, এই যে এটা যেটা লেখা রয়েছে উপরেরটা, এইটাই ওটা করতে দিয়েছে, ঠিক আছে, এটা অনেকবারই করতে দেবে এই রিয়াকশনটা। বেশ, এবার একটু চলে যাই, যেগুলো আমাকে একটু বইয়ে দেখাতে হবে বললাম, তাই না, পরপর। ওজোনালিসিস, 1 ক্লোরোপ্রোপেন, মার্কনিক অ্যাসিড সবই তো বলে দিয়েছে, আর দেখানোর তো কিছু নেই, তাও একবার দেখ, যদি বইয়ে কোথায় আছে দেখলে তো সুবিধা লাগে। এই যে লিকুইড অ্যামোনিয়ার ওই যে রিয়াকশনটা আমি তো অলরেডি বলে দিলাম, এখান থেকে এরকম করে রিয়াকশন করতে হবে, বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে বইয়ে, আলাদা কিছু বলার নেই। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট রয়েছে যে, ও এটা তো বললাম, এরপর থেকে গ্রিগনা রিয়েজেন্ট হলো হুম ডিকার্বক্সিলেশন, ওই যে CH4 তৈরি করা যাবে শুধুমাত্র ডিকার্বক্সিলেশন রিয়াকশনে, এই যে ডিকার্বক্সিলেশন রিয়াকশন থেকে RH তৈরি হয়েছে, এখানে আর পার্টটা তুই যদি CH3 নিস, তাহলে CH3 সাথে H জুড়ে গেলে কি হবে, CH4 তৈরি হবে, যেমন এখানে CH3 CH2 নিয়েছে, তার ফলে এখানে CH3 তৈরি হয়েছে, তাহলে মিথেনও, তাহলে এখানে যদি আমি শুধু CH3 নিই, তাহলে এখান থেকে আমরা মিথেন প্রিপেয়ার করে নিতে পারবো, তাহলে শুধুমাত্র ডিকার্বক্সিলেশন রিয়াকশনের থ্রুই আমরা করতে পারবো। এবার এখানে উডস রিয়াকশন বা ভার্জ রিয়াকশনটা দেখিয়েছি, উডস রিয়াকশন বা ভার্জ রিয়াকশন করতে গেলে মিনিমাম
দুটো কার্বন অ্যাটম থাকবেই, ওটা দিয়েই স্টার্ট হবে, রিয়াকশনটাই সেরকম। মিনিমাম তোকে ইথেন দিয়ে স্টার্ট করতে হবে, কারণ সব থেকে ছোট অ্যালকাইল গ্রুপ তোর কাছে কি আছে, CH3। তাহলে দুটো CH3 নিজেদের মধ্যে যদি জুড়ে যায়, তাহলে দুটো CH3 জুড়ে গেলে ইথেনই দেবে। তো তোর কাছে এখান থেকে মিথেন প্রিপেয়ার করার কিন্তু কোনো উপায় নেই, সেই জন্যই ছবিটা এখানে নেওয়া রয়েছে। কোলবেসও তুই যদি দেখিস, কোলবেসও দেখ RCOO কে রিয়াকশন করেছে, আর বন্ড করেছে, তাহলে সব থেকে স্মলেস্ট আর তুই কি নিতে পারিস, CH3। তো দুটো CH3 জুড়ে গেলে মিনিমাম তোকে ইথেন দেবে, তাহলে কোলবেস দিয়েও করতে পারবি না। কোলবেস দিয়েও হলো না দেখলাম, উডস দিয়েও হলো না দেখলাম। আবার ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, ওটা তো ডবল বন্ডেই রিয়াকশন করে, তো ডবল বন্ড মানে দুটো কার্বনের মধ্যে বন্ড, রাইট? তাহলে দুটো কার্বনের মধ্যে বন্ড মানে ওখানে মিনিমাম ইথেন স্টার্ট তৈরি হবে। সো ওই তিনটে দিয়েই করতে পারছিস না, তো তখন তোকে ডিকার্বক্সিলেশন করতে হবে, যেটা বললাম। আচ্ছা, ওই সিস ট্রান্সের যেটা সিস ট্রান্সটা বলছি, বলে দেবো। আচ্ছা, হ্যাঁ, এই যে বলেছিলাম আগের, এটা 2023-এর পার্টটা, যেখানে বলা ছিল যে গ্রিগনার রিয়েজেন্ট কার সাথে রিয়াকশন করে অ্যালকেন তৈরি করে না। দেখ, ট্রিপল বন্ডের সাথে রিয়াকশন করে গ্রিগনার রিয়েজেন্ট কিন্তু অ্যালকেন প্রিপেয়ার করে ফেলেছে। ঠিক আছে, কেন করেছে? গ্রিগনার রিয়েজেন্ট সম্বন্ধে বলেছিলাম, মেটালের সাথে কারো যদি বন্ড থাকে, মেটাল অলওয়েজ পজিটিভ সেন্টার হবে, নন মেটাল অলওয়েজ নেগেটিভ সেন্টার হবে। তাহলে কার্বনটা এখানে নেগেটিভ, এটা তো অ্যাসিডিক, এই কার্বনটা তো ইলেকট্রোনেগেটিভ, sp হাইব্রিডাইজ বললে, তাহলে এটা ডেল্টা নেগেটিভ কার্বন, এই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ। তাহলে এই ডেল্টা নেগেটিভ কার্বনটা ডেল্টা পজিটিভ হাইড্রোজেনটাকে নিয়ে অ্যালকেন প্রিপেয়ার করে ফেলেছে। আর এই যে ডেল্টা নেগেটিভ কার্বনের সাথে আরএমজি এক্সট্রা, তাহলে এটা ডেল্টা নেগেটিভ পার্ট, আর আরএমজি এক্সট্রা ডেল্টা পজিটিভ পার্ট, পাশাপাশি বসে পড়েছে নেগেটিভ পজিটিভ, বাস গল্প শেষ। এটা 2023-এর কোশ্চেন, এখানে ছবি তোলা ছিল। এটা তোদের খুব এবছরের খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরেরই, এবছরে কেন, ভালো করে স্টার দিয়ে পড়ে নিবি। জল ওয়াটার এডিশন হবে, রিয়েজেন্ট কি লাগবে, 20% H2SO4, 1% HGSO4। 20% H2SO4 মানে এটাকে তুই বলতে পারিস H2SO4 এর একটা লঘু দ্রবণ, ঠিক আছে, লঘু H2SO4 এর দ্রবণ। তো একটা পরীক্ষায় তোদের প্রিভিয়াস এর এক জায়গাতে কোশ্চেন আছে, যেখানে বলেছে শুধু লঘু H2SO4 এর সাথে রিয়াকশন করলে কি হবে অ্যাসিটিলিনে বা ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে, তো তখন এটাই বলতে চেয়েছে, ঠিক আছে, যদি HGSO4টা মেনশন নাও করে। তাহলে 20% H2SO4, 1% HGSO4, 60 to 80 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার এডিশন হবে। ওয়াটার এডিশন ইন দ্য সেন্স, একদিকে হাইড্রোজেন অ্যাড হবে আর একদিকে OH অ্যাড হবে, হলো, দিয়ে টটোমারাইজ করে মোর স্টেবল কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেছে। নিচের রিয়াকশনটাও দেখে নে একবার, নিচের রিয়াকশনটাও অনেকবার এসেছে। যদি এখানে কি হবে, ওয়াটার এডিশন হচ্ছে, ওয়াটার এডিশন হচ্ছে মানে মার্কনিকফ রুল মেনটেন করে হবে। তো মার্কনিকফ রুল হবে, তাহলে দেখ, যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে হাইড্রোজেনটি অ্যাড হবে, যেদিকে হাইড্রোজেন কম সেদিকে OH-টা অ্যাড হবে, দেখতেই পাচ্ছিস। এবার এখানে টটোমারাইজম হবে, টটোমারাইজেশন হলে কি হবে, এই যে বন্ডটা, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এদিকে খুলবে, তাহলে এখানে কি হলো, CH3, এখানটা C ডবল বন্ড, ও যার দিকে খুলেছে সেই হাইড্রোজেনটা নিয়ে CH3 হয়ে গেল, অ্যাসিটোন প্রিপেয়ার হয়ে গেল। এই তো রিয়াকশন, আশা করি বুঝতে পারছিস। এই দুটোই পড়তে হবে, এই দুটোকেই অনেকবার দিয়েছে। আচ্ছা, ওখানে যখন ওই যে ব্রোমিন দুটো Br2 দিয়ে রিয়াকশন করেছিলাম, তাহলে ডবল বন্ডে Br2 দিয়ে রিয়াকশন করলে পাশাপাশি দুটো কার্বনে ব্রোমিন ঢুকবে, সেটাকে KOH ইথানল দিয়ে রিয়াকশন করলে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে। ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের ক্ষেত্রে তো এরপরে ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে কি হয় সেটা তো আমরা খুব ভালো করেই জানি, এটা এই রিয়াকশনটা দেওয়া রয়েছে। এরপর ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে যে লিকুইড অ্যামোনিয়া আর NaNH2 দিয়ে রিয়াকশন করলাম, C- হলো, সেটা হ্যালো অ্যালকেনের সাথে রিয়াকশন করে ফার্দার কার্বন চেনটা ইনক্রিজ করে নিল সেটা। এবার এখানে কি আছে, হ্যাঁ, এখানে উডস রিয়াকশনের যে প্রবলেম, উডস রিয়াকশন দিয়ে আমরা কেন কি ছিল, প্রোপেন প্রিপেয়ার করতে পারছি না। তাহলে প্রোপেন প্রিপেয়ার করতে পারবো না কেন, দেখ, আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে তুই যখন RX এর সাথে RDX এর রিয়াকশন করে তুই R চাইছিস, R যে শুধু তৈরি হবে তাই নয়, R এবং R এটাও তৈরি হয়ে যাবে। তাহলে মিক্স অনেকগুলো প্রোডাক্ট তৈরি হবে, যার ফলে মেন যেটা চাইছিস তার ইল্ড ডাউন হয়ে যাবে। এটা এখানে বলতে চাইছে, যেমন তোর বইয়ে যেটা জানতে চাইছে সেটাই দেখ, CH3Br এর সাথে যদি CH2CH3 এইটা রিয়াকশন করে তাহলে প্রোপেন দিয়ে দেবে, কিন্তু শুধুমাত্র CH3Br যে CH3CH2Br এর সাথে রিয়াকশন করবে তাই নয়, CH3Br রিয়াকশন করে ইথেন দেবে, এবং CH3CH2Br আরেকটা CH3CH2Br এর সাথে রিয়াকশন করে বিউটেনে দিয়ে দেবে। এটাই তোর বইয়ে জানতে চেয়েছে, এই যে উদাহরণটা, এই উদাহরণটাই তোর কাছে জানতে চেয়েছে। তাহলে এই উদাহরণ এবং এখানে যে ফার্স্ট পয়েন্ট লেখা রয়েছে, এই ফার্স্ট পয়েন্টটা এক্সপ্লেন করে দিলেই হবে, এই যেখানে, ঠিক আছে। এই বিক্রিয়ার সাথে মিথেন প্রস্তুত করা যায় না, অপ্রতিসম অ্যালকেন এই অনুপযুক্ত, মানে 4 নম্বর পয়েন্টের যে ব্যাখ্যাটা এটা এবং এই উদাহরণটা, এটাই তোর বইয়ে জানতে চেয়েছে। হয়ে গেল গল্প শেষ। তারপর ফিডল ক্রাফটস, এরপরে ফার্দার অন্য অন্য ইয়ারের কোশ্চেন এবার স্টার্ট হবে। তাহলে আমরা এবার তারপরের ইয়ারের কোশ্চেনের দিকে চলে যাই। বেশ, চল শুরু করি। তাহলে আমরা যদি 19 সালের কোশ্চেন দেখি, 19 সালের কোশ্চেনে বলছে যে নিচের কোন অ্যালকেনটির সঙ্গে 1:1 অনুপাতে ক্লোরিন মিশিয়ে অতিবেগুনী রশ্মির সাহায্যে বিক্রিয়া করালে একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপন যৌগ পাওয়া যায়। একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপন, মাল্টিপল পাবো না মনোক্লোরিনেটেড, বা এটা এক্সপ্লেন করেছি প্রিভিয়াস, যদি ক্লাস দেখে থাকিস। হ্যালো অ্যালকেন কেন বলছি, সরি,
অ্যালকেনের ক্লাস করে থাকিস, অ্যালকেনের ক্লাসে বলেছি, ঠিক আছে, কি করে দেখতে হয়। টাইপ অফ হাইড্রোজেন দেখলেই কোশ্চেনটা হয়ে যায়। অপশনে কি আছে, ঠিক আছে, আমার কাছে বই খোলা আছে, আমি বই থেকে অপশন দেখতে পাবো। প্রথমে আছে কি, প্রথমে আছে প্রোপেন। প্রোপেনের থেকে দেখি কতগুলো মোনোহ্যালোজেনেটেড প্রোডাক্ট আমরা প্রোপেন থেকে পেতে পারি। টাইপ অফ হাইড্রোজেন দেখলেই আমরা উত্তরটা পেয়ে যাব। প্রোপেন মানে হচ্ছে CH3 CH2 CH3। তাহলে প্রোপেনে এটা একটা টাইপের হাইড্রোজেন আর এটা একটা টাইপের হাইড্রোজেন। তাহলে এখানে মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট হিসাবে এটাও একটা মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট, এটাও একটা মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আসতে পারে, আর বি এটাকে রিপ্লেস করে আরেকটা মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আসতে পারে। তাহলে প্রোপেন তো হবে না, এই কারণে হবে না। টাইপ অফ হাইড্রোজেন দেখতে হবে। টাইপ অফ হাইড্রোজেন কি করে দেখতে হয় আমি পড়িয়েছি, নোমেনক্লেচার যখন পড়িয়েছিলাম তখনও পড়িয়েছি, ঠিক আছে। অন্য ক্লাসেও একবার টাইপ অফ হাইড্রোজেনটা পড়িয়েছি, মানে দুবার আমি বলেছি, কোন দুটো লেকচারে মনে নেই, তবে হাইড্রোকার্বনের যদি ক্লাস করে থাকিস জানিস। তাহলে প্রোপেনটাতে হচ্ছে না। পেন্টেন, পেন্টেনে আমি টাইপ অফ হাইড্রোজেন দেখলেই হয়ে যাবে, আমি আর এতগুলো করে কতগুলো আলাদা আলাদা হতে পারে আমি সেটা আর লিখবো না। তাহলে প্রোপেনের আমি যদি বলি, প্রোপেনের প্রোপেন বলছে 1 2 3 4 5 পেন্টেন। এ টাইপ, এই দুটো হচ্ছে বি টাইপ, এটা সি টাইপ। তাহলে এখান থেকে 3 ধরনের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আসবে। দেন আসছে আইসোপেন্টেন। আইসোপেন্টেন, ঠিক আছে, আইসো ওয়ার্ড যখনই থাকবে তখন জানবো একটা কার্বন থেকে দুটো মিথাইল, মানে এরকম হলো, ঠিক আছে। তাহলে 1 2 3 নম্বর বন্ড হাইড্রোজেন, 4 নম্বর 5 নম্বর। এখানে তুই যদি দেখিস একটা টাইপ, দুটো টাইপ, তিনটে টাইপ, এরা দুজন ABCD, 4টে টাইপ, তাহলে 4 ধরনের হাইড্রোজেন রয়েছে, এ তো হলোই না, 4টে মোনোক্লোরিনেট। এবার নিওপেন্টেন, নিওপেন্টেন গ্রুপটা হচ্ছে এরকম। নিওপেন্টেন গ্রুপটা এখানে, এখানে দেখ সবগুলোই একই টাইপের, সবগুলোই একই সিঙ্গেল টাইপের হাইড্রোজেন। তাহলে এক যেখানে সবই সিঙ্গেল টাইপের হাইড্রোজেন, যে হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিন ইনসারশন করি না কেন আলাদা আলাদা প্রোডাক্ট আসতে পারে না, তো এটা নিওপেন্টেন উত্তর হবে। দেন আবার কমন কোশ্চেন, বইয়ে দেখ, বইয়ের দিকে আমি যদি চলে যাই, কমন কোশ্চেন। এবার তো স্পিড স্পিড ইনক্রিজ হবে, যত পরপর পরপর ইয়ার করতে করতে যাবি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করা স্পিড ইনক্রিজ হবে, কারণ কমন কোশ্চেন আসতে থাকবে। এবার রিপিটিং কোশ্চেন বারবার দেখতে পাবি, যেমন বলেছে দেখ এই কোশ্চেনে 20% এটা কি হলে কি হবে, এক্ষুনি দেখালাম, রাইট। অ্যাসিটোন তৈরি হবে, অ্যাসিটোনের এবার ইউপিএসসি নোমেনক্লেচার লাগবে 1 2 3, প্রোপান টু অন। তাহলে এই যে প্রোপান, প্রোপান টু অল লেখা রয়েছে, তাহলে প্রোপানন বেসিক্যালি ওটা, ঠিক আছে, প্রোপান টু অন ইন দ্য সেন্স প্রোপানন। তো প্রোপানন হবে এটার উত্তর। 17 হয়ে গেল। 18 কি বলেছে, বিউটুইনের যদি আমরা বিউটুইনের যদি ওজোনোলিসিস করি, তাহলে বিউটুইন ড্র করতে হবে, বিউটুইন ড্র করে ওখানে কার্বন কার্বন ডবল বন্ডকে ভেঙে দিলেই হবে মাঝখান থেকে। তো সিম্পল কোশ্চেন, এবার আশা করি বুঝতে পারছি। আমি বিউটুইনটা করে দেবো, করে দেবো না এমন নয়। আচ্ছা, কত কোশ্চেন হবে, 18 কোশ্চেন, তাই তো। তাহলে 18 কোশ্চেনে আমার বিউটুইন, বিউটুইনকে আমরা স্প্লিট করি, দিয়ে দেখি আমরা উত্তর বার করতে পারছি নাকি। তাহলে বিউট টু ইন, বিউট মানে 4টে কার্বন, 2 নম্বর কার্বনে ডবল বন্ড, এই তো বিউট টু ইন। ঠিক আছে, দিস ইজ ইউর বিউট টু ইন। বিউটিনের ওজোনোলিসিস মানে এখানটা কাটবো, যেখানে যেখানে কেটেছি সেখানে সেখানে ডবল বন্ড, ডবল বন্ডের ও। ঠিক আছে, তাহলে দুটো কি পেলাম, দুটো অ্যাসিটালডিহাইড পেলাম, তাই না, অ্যাসিটালডিহাইড হবে, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, অ্যাসিটালডিহাইড। 18। 19-এর কোশ্চেন, 19-এর কোশ্চেনটা একটু মুখস্থ কোশ্চেন, বুঝলি তো। মুখস্থর কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে 100°C মিথেনকে উত্তপ্ত করলে কি হবে, মানে কার্বন ব্ল্যাক তৈরি হবে, এটা তুই একটু মুখস্থ করতে হবে। ওটা বইয়ে দেখবি মিথেনের যে রিয়াকশন, না মিথেনের রিয়াকশনের একদম লাস্ট রিয়াকশনটা তাপীয় বিজারণ বা তাপীয় বিশ্লেষণ কিছু একটা আছে, দেখবি ওই রিয়াকশনটা, খুব এটা মুখস্থ রিয়াকশন। কি তৈরি হবে, কার্বন প্লাস হাইড্রোজেন তৈরি হবে, হাইড্রোজেনটা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, যে কার্বনটা তৈরি হবে কার্বন ব্ল্যাক বলে বা কার্বন গুঁড়ো। এটা তো ভাও কোশ্চেন হলো। বেঞ্জিনের ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়াটি মোনো অ্যালকাইলেশন ধাপে দেখ এই কোশ্চেনটা, বেঞ্জিনের ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়াটি মোনো অ্যালকাইলেশন ধাপে সীমাবদ্ধ করা কষ্টকর কেন। কষ্টকর কারণ হচ্ছে অ্যালকাইলেশন রিয়াকশন হলে বেঞ্জিনে যখন ফার্স্ট অ্যালকাইলেশন হবে, ফার্স্ট অ্যালকাইলেশন হলে বেঞ্জিন রিংয়ে কোনো একটা অ্যালকাইল গ্রুপ ঢুকবে। এবার আমরা জানি যে অ্যালকাইল গ্রুপগুলো রয়েছে, এই অ্যালকাইল গ্রুপগুলো প্লাস আই ইফেক্ট দেখায় আর হাইপার কনজুগেশন দেখায়। তাহলে প্লাস আই দেখায় আর কি দেখায়, হাইপার কনজুগেশন দেখায়। তাহলে প্লাস আই আর হাইপার কনজুগেশনের ফলে এরা কি করবে, প্লাস আই এবং হাইপার কনজুগেশনের থ্রু বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটিটাকে ফার্দার বাড়িয়ে তুলবে, ঠিক আছে। তাহলে কোন একটা অ্যালকাইলেশন হয়ে গেলে এটা তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হলো, এখানে আর যেটা ঢুকেছে আর প্লাস, আর প্লাস ইন দ্য সেন্স কার্বোক্যাটায়ন হয়ে ঢুকেছে।
তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের পর প্রথম গ্রুপটা ঢুকে গেল যখন, প্রথম অ্যালকাইল গ্রুপটা যেই ঢুকে গেল, সে রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি ফার্দার আরো বাড়িয়ে দিল। তাহলে রিংয়ে যদি ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে যায়, তাহলে সে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রতি আরো বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তাহলে ফার্স্ট অ্যালকাইল গ্রুপটা ঢোকার সাথে সাথে বেনজিন রিংটা ফার্দার অ্যালকাইলেশন করার জন্য বা ফার্দার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করার জন্য আরো বেশি অ্যাক্টিভেটেড হয়ে পড়লো। এর ফলে আমরা পলি অ্যালকাইলেটেড প্রোডাক্ট পেতে শুরু করব। এক এক করে। যেহেতু আর গ্রুপটা অর্থোপ্যারা রিঅ্যাক্টিং, তাই অর্থোপ্যারা প্রোডাক্টটা লিখে নিলাম। এরপরে আমার পলি অ্যালকাইলেশন স্টার্ট হলো, অ্যান্ড সো অন চলছে। এগুলোই মেজার হয়ে যাবে। তুই যেটা চাইছিস প্রোডাক্ট, সেটা তৈরি হবে, মাইনার হবে, বাকি পলি অ্যালকাইলেশন চলতে থাকবে। কারণ ফার্স্ট অ্যালকাইল গ্রুপ ঢুকলো, রিং আরো একটু বেশি অ্যাক্টিভেট হলো। সেকেন্ড অ্যালকাইল গ্রুপ ঢুকলো, আরো অ্যাক্টিভেট হলো। যত অ্যালকাইল গ্রুপ ঢুকছে, রিং আরো বেশি বেশি করে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইস্যু। ঠিক আছে, বইয়ে লেখা রয়েছে অ্যালকাইলেশনের কি প্রবলেম। অ্যালকাইলেশনের এই প্রবলেমটাকেই আমরা অ্যাসাইলেশন করে দূর করতে পারি। আচ্ছা, কত দূর আমরা করে ফেললাম? আমরা করে ফেললাম 20। এবার এখানে দেখ 20 ডাইরেক্ট কোশ্চেন। গাঢ় H2S উপর 170 ডিগ্রি সেলসিয়াস, 170 থেকে 180 দিলে এখানে নিরুদন হবে। C2H5OH, C2H5OH এর নিরুদন হলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে। বই খুলবি, লেখা রয়েছে যেখানে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রিপারেশনের রিঅ্যাকশন, যেটা নিরুদন বিক্রিয়া, ডিহাইড্রেশন প্রথমেই আছে। অ্যালকিন প্রিপারেশনের প্রথমেই এই রিঅ্যাকশনগুলো রয়েছে। মার্কোনিকম অ্যাডিশনেরই আগে রয়েছে বেসিক্যালি নিরুদনটা। তাহলে নিরুদন হবে একদম ডাইরেক্ট বইয়ের। ডবল বন্ডে একটু আগে Br2 অ্যাডিশন দেখালাম, ডবল বন্ড কেটে গিয়ে পাশাপাশি কার্বনে দুটো ব্রোমিন ঢুকবে, মিথেনল ডাইহ্যালাইড। মিথেনল ডাইহ্যালাইডে যেই KOH অ্যালকোহল দেবো, KOH অ্যালকোহল দিলে কি হবে? একটু আগে দেখলাম না, ট্রিপল বন্ডেড হয়ে যাবে। স্টার্টিং এ একটা রিঅ্যাকশন আছে, একটা ইয়ার আগেই ট্রিপল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে। ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, আমি ডিটাতে আসছি। ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে H2SO4 দিলে কি হবে? এখানে দেখতে পেলাম। তাহলে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড এখানে অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, এখানে এমন সাবস্ট্রেট নিয়েছি অ্যালডিহাইড আসবে। তাহলে দেখে নিতে হবে যে সাবস্ট্রেট থেকে স্টার্ট করছে, সেখান থেকে অ্যালডিহাইড আসছে না কিটোন আসছে। যাই আসুক না কেন, HgSO4 গাঢ় HCl দিলে কি হবে? ক্লিমেনসন রিডাকশন, C ডবল বন্ড ওটা CH2 তে কনভার্ট হবে। আশা করি আমার এখানে লেখার দরকার নেই। এবার ডিটা কি হবে? Cu নল 600 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে? এখানটাই বেসিক্যালি যে অ্যাসিটিলিনটা তৈরি হচ্ছে C তে, সেই অ্যাসিটিলিনটা Cu নল 600 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হয়? নিজেদের মধ্যে সাইক্লাইজেশন হয়ে বেনজিন রিং তৈরি করে। তো এটা বেনজিন রিং তৈরি করবে। ঠিক আছে, বইয়ের রিঅ্যাকশনগুলো দেখা রয়েছে, ভালো করে দেখে নিবি। আশা করি বুঝতে পারছিস। যদি পড়ে থাকিস আমার কথাগুলো বুঝতে পারছিস কি তৈরি হবে। একই জিনিস আমি বারবার লিখছি না, কারণ এগুলো আগে অলরেডি একবার আমি লিখে ফেলেছি। এই জায়গাতে এই স্টেপটা আমি করে ফেলেছি। ঠিক আছে, A থেকে D এই স্টেপটা আমি করে ফেলেছি। তার মধ্যে জাস্ট এখান থেকে CH প্রথমটা তৈরি হলো, মানে এই স্টেপটাতে অ্যালকিনটা তৈরি হবে। এখানে অ্যালকিন থেকে দিয়েছে এটাই। তাহলে H2SO4 দিয়ে নিরুদন করলে এটাই তৈরি হবে। ফার্দার Br2 দিয়েছে, এত দূর দিয়েছে। তাহলে এখানটা আবার তৈরি হয়েছিল অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন তৈরি হওয়ার পর সেই অ্যাসিটিলিনের মধ্যে এই রিঅ্যাকশনটা করতে দিয়েছে। তাহলে অ্যাসিটালডিহাইড হবে। জিঙ্ক ক্লিমেনসন রিডাকশন করে দিলে ওখান থেকে আমার ইথেন প্রিপেয়ার হয়ে যাবে। আর অ্যাসিটিলিনে কপার নলেজ দিয়ে হিট আপ করা হয়, বেনজিন রিং তৈরি হয়ে যায়। ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন, সেই রিঅ্যাকশনটা আমি ভালো করে, যদি আমার অ্যালকাইনের ক্লাসটি করে থাকিস, তাহলে আমি সিলেক্টিভ কিছু রিঅ্যাকশন পড়িয়েছিলাম। তার মধ্যে আমি হ্যালোফর্ম রিঅ্যাকশনের একটা রিঅ্যাকশন করিয়েছিলাম, যেখানে Hg দিয়ে রিঅ্যাকশন করতে হবে। ওই হ্যালোফর্ম রিঅ্যাকশনটি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তোর বইয়ে আয়োডোফর্ম দিয়ে রিঅ্যাকশন আছে, এখানে ক্লোরোফর্ম দিয়ে দিয়েছে। ওই একই রিঅ্যাকশন বইয়ে লেখা আছে, দেখাচ্ছি। ইথিলিন থেকে ইথানল, ইথিলিন থেকে ইথানল, ডবল বন্ড থেকে অ্যালকোহল বানাতে দিয়েছে। এই ডবল বন্ড থেকে অ্যালকোহল কি করে বানাতে পারবো? ডবল বন্ড থেকে অ্যালকোহল বানানোর রিঅ্যাকশনটা খুবই ইজি। H2SO4 দিয়ে রিঅ্যাকশনটি করে দিলেই হবে, এবং এই রিঅ্যাকশনটাই শুধুমাত্র তোর বইয়ে দেওয়া রয়েছে, দেখাবো। বেনজিন থেকে ইথাইল বেনজিন, বেনজিন থেকে ইথাইল বেনজিন আবার কি? বেনজিনে ইথাইল গ্রুপটা ঢুকবে। তাহলে তুই ডাইরেক্ট অ্যালকাইলেশন করেও করতে পারিস, অথবা অ্যাসাইলেশন করে তুই সেখানে জিঙ্ক Hg দিয়ে রিঅ্যাকশন করতে পারিস। মানে এটা তোকে বানাতে দিয়েছে বেনজিন রিং, দিস ইজ ইওর বেনজিন রিং। বেনজিন রিং থেকে এটা বেনজিন রিং এ ইথাইল গ্রুপ, ইথাইল বেনজিন। তুই এভাবেও করতে পারিস, ডাইরেক্ট অ্যালকাইলেশন করেও করতে পারিস, তবে এইভাবে করিস, এটা মোর ঠিকঠাক মেথড আর কি। মোর ঠিকঠাক মেথড, ওয়ার্ড শুনলি? আচ্ছা, এবার দেখ, এই হলো। এবার 18 চলে আসছে। এই যে মাঝখানের এই যে 21 আর 1 আর 2 এর যে রিঅ্যাকশনটা ডাইরেক্ট তোর বইয়ে আছে, আমি দেখাচ্ছি, ভালো করে মুখস্থ করে ফেলবি। ঠিক আছে, ভালো করে মুখস্থ করবি। আমরা কতদূর চলে এসেছি এগুলো বলা হয়েছে, এটাও বললাম। এই যে এই পয়েন্টটা, যে ফিডেল ক্রস অ্যালকাইলেশন বিক্রিয়া সীমাবদ্ধতা, তাহলে ফার্দার অ্যালকাইলেশন কেন করা যায় না? প্রথম পয়েন্টটা পড়বি। প্রথম পয়েন্টটাতেই লেখা রয়েছে ফার্দার অ্যালকাইলেশন করলে পলি অ্যালকাইলেশন হতে শুরু করে দেয়। তো কেন হয়? রিংটাকে আরো বেশি অ্যাক্টিভেটেড করে দেয় বলে, প্রথম পয়েন্টটা।
আর দ্বিতীয় পয়েন্টে যে পুনর্বিন্যাস হয়, এটা দিয়েও কিন্তু একবার কোশ্চেন দিয়েছিল, দেখতেই পেলি, যেখানে আমি কার্বোক্যাটায়নটাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি বললাম, রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, হাইড্রোজেনটা শিফট করলাম, সেটাই সেকেন্ড পয়েন্ট থেকে দিয়েছে। তাহলে এই পয়েন্ট দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশনের প্রবলেম আর ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশনের সুবিধা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অলরেডি বললাম। আর এই যে অ্যাসাইলেশনের যে সুবিধা, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট হলো। আচ্ছা, এই যে সিইউ নল দিলে কি হয়, সিইউ নল দিলে এখানে সাইক্লাইজেশন হয়, বেনজিন রিং তৈরি হয়ে যাবে, এটাই ওই ডি কম্পাউন্ডটা তৈরি করতে কাজে লেগেছিল। আর এখানে দেখিয়ে দিয়েছি নিরুদন, দেখ পাশাপাশি অ্যালকোহল থাকলে, অ্যালকোহল থেকে গাঢ় H2SO4 165 থেকে 170 ডিগ্রি, কোনো জায়গায় কোশ্চেনে 180 লেখা রয়েছে, তখন বুঝবি এটা নিরুদন হয়ে যায়। তো নিরুদন বিক্রিয়া করলাম, দেখি অলরেডি বলে দিলাম যে যদি অ্যালকোহল থাকে সেখানে H2SO4 দিলে নিরুদন হবে। আমি জাস্ট একবার বইয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে বইয়ে আছে, বই থেকে ভালো করে পড়বি, এই রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট, বইয়ে কোন জায়গায় আছে সেগুলো একবার করে জাস্ট দেখিয়ে দেওয়া, এর মেকানিজমটা একবার দেখবি, বা ডিহাইড্রেশনের মেকানিজমটা জানতে চাইতে পারে, ডিহাইড্রেশন মেকানিজমটা দেখে বুঝতে পারছি না, তাহলে আমি যেখানে পড়িয়েছি যে চ্যাপ্টারে অ্যালকিনের, হ্যাঁ অ্যালকিনের প্রিপারেশনের ক্লাসে দেখবি, সেখানে এগুলো মেকানিজম ধরে ধরে করানো হয়েছে, কেন OH2+ হলো, কি হলো না হলো, ঠিক আছে? ব্যাড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপে এইসব কথাবার্তাগুলো বলা হয়েছে। আচ্ছা, এই রিয়াকশনটা দেখ, ডবল বন্ডে Br2 CCl4 দিয়ে রিয়াকশন করলে কি হবে, ডবল বন্ডের পাশাপাশি দুটো কার্বনে ব্রোমিন জুড়ে যাবে, যুত বিক্রিয়া, যেটা অলরেডি বলছিলাম, ডবল বন্ডে Br2 দিয়ে রিয়াকশন, পাশাপাশি দুটো কার্বনে ব্রোমিন লেগে যাবে। আবার দেখাচ্ছে কেন, দেখাচ্ছি বইয়ে আছে এই জায়গাগুলোতে, ঠিক আছে? দেন এই রিয়াকশনটা খুব ভালো করে পড়বি, এই রিয়াকশনটা ভালো করে না পড়ে গেলে ক্ষমতা নেই যদি পরীক্ষা করে দিয়ে, এটা ভালো করে পড়বি। যখনই হ্যালো ফর্ম বলেছে, এখানে আয়োডো ফর্ম নিয়েছি, আয়োডো ফর্ম মানে কি, আয়োডো ফর্ম মানে হচ্ছে CHI3, তাহলে যে কোনো হ্যালো ফর্মের জেনারেল স্ট্রাকচার কি হবে, CHX3, এক্স এর জায়গায় যদি ক্লোরিন থাকে তাহলে CHCl3, তাহলে এটা হয়ে গেল ক্লোরোফর্ম, CHBr3 হলে Br3 দিলে কি হবে, ব্রোমোফর্ম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আয়োডোফর্ম নিয়েছে, দুটো আয়োডোফর্ম আছে, 6টা এইচজি নিয়েছে, এখান থেকে কি হয়েছে, অ্যাসিটিলিন তৈরি হয়েছে। তাহলে যে কোনো হ্যালো ফর্ম তুই যদি নিস, বইয়ে ক্লোরোফর্ম দিয়েছে, তাহলে ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন বানাতে দিয়েছে, এজি দিয়ে হিট আপ করবি, তৈরি হয়ে যাবে, এই রিয়াকশনটাই করতে দিয়েছিল, ঠিক আছে? বেশ, নেক্সট চল, সবগুলো রিয়াকশন কিন্তু আমি বই থেকে ধরে ধরে বলে দিচ্ছি, এই রিয়াকশনটা 2 বা 3 বার পড়তে দেখতে পাওয়া গেছে, ঠিক আছে? এটাই কি করে আমরা কি থেকে ডবল বন্ডেড কম্পাউন্ড থেকে অ্যালকোহল কি করে বানাতে পারি। ডবল বন্ডেড কম্পাউন্ডে তুই যদি গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন করিস, ঠিক আছে, তাহলে সেখানে OSO3H ঢুকবে, ঠিক আছে? সালফোনেশন হলো প্রথমে, বেসিক্যালি ইথাইল হাইড্রোজেন সালফেট হলো, সালফেট হওয়ার পর, এই সালফোনেশন হওয়ার পর যদি তুই সেখানে জল দিয়ে দিস, আদ্র বিশ্লেষিত হবে, অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর সালফোনেশন হওয়ার পর তুই যদি হিট আপ করে দিস, তাহলে এটা আবার তার আগের করসপন্ডিং অ্যালকিনে ব্যাক করে যাবে। এখানে ভালো করে লক্ষণীয়, এখানে কিন্তু কোনো টেম্পারেচার মেনশন করেনি। যদি টেম্পারেচার আমাদের দেখেছিলি, যখন অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোর ক্ষেত্রে আমরা H2SO4 দিয়েছিলাম নিরুদন করতে, কিন্তু এখানে ডবল বন্ডে যদি আমি ঘুরিয়ে H2SO4 দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু সালফোনেশনটি হবে। সেই সালফোনেটেড কম্পাউন্ডে তুই যদি জল দিয়ে আদ্র বিশ্লেষণ করে দিস, তাহলে অ্যালকোহলটা চলে আসবে, আর যদি হায়ার টেম্পারেচার দিয়ে দিস, আবার করসপন্ডিং অ্যালকিনটা ব্যাক করে দেবে। এটা ভালো করে একটু দেখবি, ঠিক আছে? এই রিয়াকশনটাও ভালো করে দেখবি, এই দুটো আমি বললাম বইয়ে দেওয়া রয়েছে, দেখিয়ে দেবো। তাহলে আর কিছু নেই, এরপরে আমাদের পরের ইয়ার স্টার্ট হবে। এটা তো হ্যাঁ, এবার পরের ইয়ার স্টার্ট হবে, সিলভারের রিয়াকশনটা আসবে, তারপরে ওই যে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, ঠিক আছে? এবার তো তারপরের গুলো স্টার্ট হবে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, এরপরে আর কমন কোশ্চেন আমরা এবার কম পাবো। এবার আমরা কোথায় করব, 19 করে ফেললাম আমরা, তার মধ্যে দেখতেই পাচ্ছিস 20, 21, 21, 22, 11 পরীক্ষা হয়নি, সুন্দর, লকডাউন, 18, প্রচুর কোশ্চেন আছে, টাইম তো লাগবে একটু। আচ্ছা, এই যে বলছিলাম, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে নিচের কোন যৌগটি বিক্রিয়া করে সাদা অধক্ষেপ তৈরি হয় না? তৈরি হয় না কারণ রিয়াকশনটা না দেখালে আমি তোকে বোঝাতে পারছি না। কারণ যে ডবল বন্ড, ট্রিপল বন্ডের যে কার্বন, ডবল বন্ড বলে ফেলাম, সরি, ট্রিপল বন্ডের যে কার্বন, সেই ট্রিপল বন্ডেড কার্বনে একটা হাইড্রোজেন চাই, ওই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে সরিয়েই সিলভারটা ঢুকবে। ওই অ্যাসিডিক হাইড্রোজেনটা যদি না থাকে, CH3 আশেপাশে তুই যদি CH3 নয়, সি ট্রিপল বন্ড, যে ট্রিপল বন্ডের যে কার্বন, সেই কার্বনে যদি হাইড্রোজেন না লাগিয়ে দিয়ে তুই যদি অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দিস, প্রবলেমটি ওখান থেকে অ্যারাইজ হতে শুরু করবে। কেন? ওই অ্যালকাইল গ্রুপটা তো অ্যাসিডিক নয়, অ্যালকাইল গ্রুপ আবার অ্যাসিডিটির কি আছে, হাইড্রোজেন থাকলে তবে অ্যাসিডিক, তাহলে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সিলভার ঢুকবে, কিন্তু অ্যালকাইল গ্রুপ থাকলে সেই অ্যালকাইল গ্রুপটাকে ব্রেক করে ওখানে সিলভার ঢুকতে পারবে না। কোশ্চেনটা আমি শেষে আলোচনা করছি, একবার আলোচনা করলাম, এখানেই করা যায়। ও অলরেডি আমাকে আবার লিখতে হবে, বইয়ে অলরেডি ভালো করে দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে, আমি ছবি তুলে নিয়ে রেখেছি, ওখানে আমি বলে দেবো। আবার একই জিনিস বারবার লিখে তো কোনো মানে নেই। এই কোশ্চেনটা একটা খুব ক্লেভার কোশ্চেন, তোর মিস্টেক হয়ে যাওয়ার চান্সেস আর হাই। কেন কি, তুই জানিস যে পারক্সাইড দিলে অ্যান্টি মার্কনিকভ হবে, পারক্সাইড না থাকলে মার্কনিকভ হবে, উইচ ইজ কারেক্ট। কিন্তু লক্ষণীয় বিষয়টা কি, লক্ষণীয় বিষয়টা হচ্ছে শুধুমাত্র HBrই পারক্সাইড ইফেক্ট মানে অ্যান্টি মার্কনিকভ দেখাবে। HCl দিয়ে, তুই যদি HCl দিয়ে পারক্সাইড দিয়ে দিস, ও মার্কনিকফি করবে, শুধু HBrই অ্যান্টি মার্কনিকভ দেখাতে পারে। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে নিচের কোন বিক্রিয়াতে মার্কনিকভ নিয়ম অনুযায়ী বিক্রিয়াজাত উৎপন্ন হয় না। তাহলে HCl দিয়েছিস, হবে,
যেখানে শুধু HBr দিচ্ছি হবে, পারক্সাইড নেই তো তাহলে তো হবে। এবার তোর তাড়াতাড়িতে তুই বি এবং সি উত্তর করে দিবি, নাম্বার কেটে দেবে, কারণ বিটা তো অ্যান্টিমার্কনিকভ হবে না, কারণ HCl অ্যান্টিমার্কনিকভ দেখায় না, শুধু HBr দেখায়। হোয়াই, সেটাও বইয়ে লেখা রয়েছে, সেটার আমি ছবি তুলেছি, এটার এনার্জেটিক্স এর ব্যাপার রয়েছে, সেটা বাকিদের ক্ষেত্রে ফেভারেবল হয় না, HBr এর জন্য শুধুমাত্র ফেভারেবল হয়। ট্রিপল বন্ড থেকে আমরা ডবল বন্ড, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড আনার জন্য আমরা কি করতে পারি, কিভাবে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড আনতে পারি, খুবই সিম্পল একটা রিয়াকশন। তাহলে একটু আমি 2-4 সেকেন্ড আমি একটু পজ নিলাম তোর ভাবনার জন্য, যে কিভাবে ভেবে আমরা করতে পারি। যে রিয়াকশন গুলো শিখেছি খুব সিম্পল, যদি না ভাবতে পারিস আমি দেখানোর পর বলো ও আচ্ছা এই। তাহলে বেসিক্যালি ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড আসছে মানে কি, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড আসছে মানে আমি যদি কোনো হাইড্রোজেনেশন করে দিই, হাইড্রোজেন ইনসার্শন হচ্ছে পাতি হিসাব, ডবল বন্ডে যদি আবার হাইড্রোজেনেশন করে দিই সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে তুই যদি প্রয়োজনের থেকে বেশি হাইড্রোজেনেশন করে দিস, এটাকে আর তুই এই স্টেপে আটকে রাখতে পারবি না, এটা তার করসপন্ডিং অ্যালকেনে চলে আসবে। তাহলে তোকে অ্যালকিনে মিড পজিশনে এটাকে আটকাতে হবে, তাহলে তোকে সেরকম রিয়েজেন্ট চয়েস করতে হবে যে এটাকে এই মিড পজিশনে আটকাতে পারে, কথাটা সেখানে। ঠিক আছে, তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা ওখানে পিডি দিয়ে রিয়াকশন করি, PdCaCO3 যে দিয়ে রিয়াকশনটা ছিল সেই রিয়াকশনটা করব। ঠিক আছে, কুইনোলিন দিয়ে, কুইনোলিনের প্রেজেন্সে যে রিয়াকশনটা আছে সেটা করব। এগুলো সব ছবি তোলা আছে, যেগুলো হাতে তুলে রাখলাম। এই প্রথমটা দেখাবো, এটা আমি রিয়াকশনটা দেখাবো, কি রিয়েজেন্ট ইউজ হবে, ওখানে সিস্ট্রান্সের একটা ব্যাপার আছে, ভালো করে মার্ক করে দেবো, পড়ে নিবি, সমস্তটাই আসতে পারে। এখানে কি বলেছে দেখ, C3H7Br আণবিক সংকেতযুক্ত দুটি সমবায়বী যৌগ এ এবং বি ডিহাইড্রোবোমিনেশন, ডিহাইড্রোবোমিনেশন মানে ডি মানে বেরিয়ে যাচ্ছে, কে, হাইড্রোজেন আর ব্রোমিন, যৌগ বিক্রিয়ায় একই যৌগ সি তৈরি হয়, তাহলে দুটো সমবায়বী এ আর বি, ডিহাইড্রোবোমিনেশনের ফলে একই কম্পাউন্ড সি তৈরি হয়, সি কে ওজোন লিসিস বিক্রিয়া করলে অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড উৎপন্ন হয়। আচ্ছা, এ বি সি কে শনাক্ত করো, সিম্পল, অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড তো সিটাকে আগেই মানে আমরা করে ফেলবো, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইডকে মুখে মুখে লিখে যদি আমরা জুড়ে দিই, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইডকে যদি আমরা মুখে মুখে লিখে যদি জুড়ে দিই, তাহলেই যে সি কম্পাউন্ডটা কি সেটা আমরা এক্ষুনি বলে ফেলবো, অ্যাসিটালডিহাইড, CH3 CHO, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড মানে এখানে ও, এই হচ্ছে ব্যাপার। তাহলে এরা যদি জুড়ে যায় কি তৈরি করবে, তুই মেন কিছু না ভেবেই এটা বলে ফেলতে পারবি। এটা এটা তাহলে তুই সি পেয়ে গেলি। তাহলে এইটা কোন দুটো কম্পাউন্ড থেকে আসতে পারে, C3H7Br বলেছে, এখানে দেখ দুটো কম্পাউন্ড থেকে এটা আসতে পারে, C3H7, তাহলে C3 তো আমি আগে লিখে নিই, C3 তো লিখে নিই, এখানে ব্রোমিন দিলাম টার্মিনালি, তাহলে এই কার্বনে CH3, এই কার্বনে CH2, আর এখানে 1 2, এখানেও CH2, তাহলে দেখ 3 আর 2 5 আর 2 7 এটা ব্রোমিন, তাহলে তুই যদি এখানে ডিহাইড্রোবোমিনেশন করিস এটাই আসবে, অথবা তুই যদি এরকমও লিখিস CH3, আমি এটাকে CH2H লিখছি, তাহলে এখানেও ডিহাইড্রোবোমিনেশন হয়ে এটাই আসবে, এটাকেও যদি আমি সেভাবে লিখি, এখানেও ডিহাইড্রোবোমিনেশন হয়ে এই সেম কম্পাউন্ডটাই আসবে, তাহলে এ বি এবং সি হয়ে গেল, এই তো কাজ, আর তো কিছু না। ভুল জায়গায় চলে গেছি, কোথায় কোথায় বলছিলাম, ভুলে গেলাম, হ্যাঁ 25-1 হলো, 25-2 ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড আমরা কি করে করতে পারি, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড আমরা কি করে করবো, এখানে Br2 বারবার করা হলো, আগেও করা হয়েছে, Br2 CCl4 দিয়ে রিয়াকশন করবো, ডাইব্রোমিনেশন হবে দুদিকে, মানে ভিসিনাল ডাইব্রোমো কম্পাউন্ড তৈরি হবে, সেখানে যদি আমরা KOH ইন C2H5OH দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দে, বাস ঝেড়ে রিয়াকশন করে দেয়, এখানে ট্রিপল বন্ড তৈরি হবে, বইয়ে সুন্দর করে লেখা রয়েছে, অ্যালকিনের প্রিপারেশনের পেজ দেখবি সুন্দর করে লেখা রয়েছে, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড প্রিপারেশন। বেঞ্জিনে ক্লোরিন কি করে ঢুকবে, বেঞ্জিনে ক্লোরিন কি করে ঢুকবে, Cl2 প্লাস FeCl3 দিয়ে রিয়াকশন করবো, কি হচ্ছে এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, বেসিক আগে বারবার এগুলো করা হয়েছে। এই রিয়াকশনের ক্রিয়া কৌশল, এই রিয়াকশনের ক্রিয়া কৌশলে কি হবে বইয়ে লেখা রয়েছে, আমি বইয়েও দেখাবো। প্রথমে কি হয়, ক্লোরিন ক্লোরিন যে বন্ডটা, ক্লোরিন ক্লোরিন বন্ডটা হোমোলাইটিক্যালি ক্লিভ হয়, যেখানে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল মানে Cl ডট জেনারেট করে, সেই Cl ডটটা আসে CH4 এর কাছে, সেই Cl ডটটা CH4 এর কাছে আসে, দিয়ে কি তৈরি করে, এটাকে মানে CH4টাকে হোমোলাইটিক্যালি ক্লিভ করতে চায়, যেটা হোমোলাইটিক্যালি ক্লিভ করলে CH3 ডট তৈরি হয়, সেই CH3 ডটটাকে Cl ডট নিজের সাথে অ্যাটাচ করে নিয়ে CH3 Cl তৈরি করে ফেলে, মেকানিজমটা দেখবি তাহলেই হবে।
এখানে CH3 ও CH3 তৈরি করে দিয়েছে, অ্যাসাইলেশন সালফোনেশন, যেখানে H2SO4 দিয়ে রিঅ্যাকশন করলেই হবে। ডবল বন্ড থেকে OH কি করে তৈরি করতে পারবো, ওই যে H2SO4 দিয়ে রিঅ্যাকশন করবো, সালফেটটি তৈরি হবে, সেই সালফেটটিতে হাইড্রোজেন সালফেট আর কি, সেটিতে ফার্দার আমরা যদি একটু কি করব, অ্যাসিডিফিকেশন করে দেবো, মানে H2O দিয়ে দিলাম, আদ্র বিশ্লেষণ করে দেবো, তাহলেই অ্যালকোহলটা তৈরি হয়ে যাবে। এই তো একই রিঅ্যাকশন, স্টার্ট দিলাম, আগের ইয়ারেই পড়েছিল, এখানে দিলাম, দেখ কত তাড়াতাড়ি এই ইয়ারটা হয়ে গেল। তাহলে আমরা এবার এই কটা কোশ্চেন একটু আলোচনা করে নিই। এই প্রথমটা আলোচনা করে নেবো, HBr-টা আমি ছবি তুলে রেখে দিয়েছি, কেন হয় না। আর কি, আর তো তেমন কিছু নেই, আর তেমন কিছু এখানে দেখা, হ্যাঁ এই মেকানিজমটা, চল নিচে চলে যাই আমরা। বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে, আমার আর বারবার ওই একই জিনিস লিখে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। যে জিনিস বইয়ে আছে আগে বুঝিয়ে দিয়েছি। এই যে জায়গাটা দেখে নিস, এই ছকটাতে লেখা রয়েছে কেন HBr শুধুমাত্র অ্যান্টি মার্কোনিকভ দেখাতে পারে, তাছাড়া দেখাতে পারবে না। এনার্জেটিক্সের একটা ব্যাপার আছে, যখন মার্কোনিকভ অ্যাডিশন বলেছিলাম তখন বলেছিলাম, ওই ভিডিওটা দেখবি আর এটা একবার পড়বি, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, কি করে আমরা এই সেকেন্ড স্টেপে আটকে দিতে পারবো ট্রিপল বন্ড থেকে? ট্রিপল বন্ড থেকে তুই যদি পাতি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করিস, প্রবলেমটা হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন এখান থেকে এখানে করে একদম ইথেনে চলে আসবে, আটকাতে পারবি না, তাই নাম্বার কেটে নেবে। ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করা যাবে না, আমাদের কি করতে হবে, আংশিক হাইড্রোজেনেশন, পার্শিয়াল হাইড্রোজেনেশন করবো। পার্শিয়াল হাইড্রোজেনেশনে আমরা লিন্ডলার অনুঘটক PDCaCO3 অথবা PDBSO4 কুইনোলিন ইউজ করবো, এটা এই স্টেপে থেমে যাবে। এই বিষয়ে একটা কথা বলার, এন্ট্রান্সে বারবার আসে, আমরা ট্রিপল বন্ড থেকে যখনই ডবল বন্ড কম্পাউন্ডে কনভার্ট হতে চাইবো, তখন একটা সিস ট্রান্সের প্রসঙ্গ আসবে। তাহলে ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে যখন আমরা লিন্ডার ক্যাটালিস্ট দেবো, সিস আইসোমার আসবে। ট্রিপল বন্ডেড কম্পাউন্ডে যখন আমরা এই লিকুইড অ্যামোনিয়া দেবো, বার্চ রিডাকশন বলে এটাকে, সেটা করলে ট্রান্স আইসোমার আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর কি, তাহলে ওইটা আলোচনা করে নিলাম। আর একটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা করতে গিয়ে দেখছিস, এই রিয়াকশনটা করতে গিয়ে দেখ এখানে C-Ag+, C-Ag+, এটা হতে গেলে আমার এমন একটা কম্পাউন্ড চাই যেখানে এই অ্যাসিডিক হাইড্রোজেনগুলো চাই, এই অ্যাসিডিক হাইড্রোজেনগুলোই বেরোবে। যদি অ্যাসিডিক হাইড্রোজেন না হয়, ওই কার্বনগুলোর সাথে তুই যদি অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দিস, তাহলেই আর সিলভারটি রিয়াকশন করে সাদা অধক্ষেপ ফেলতে পারবে না। সেটাই ওইখানের কোশ্চেনে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা এক্সপ্লয়েট করে অপশনটা করবো, এটা মাথায় রাখ। আবার নিচে আসতে হবে, উপরে আসতে হবে, সেই জন্য আমি ওই CH4 এর যে রেডিকেলের যে রিয়াকশনটা ভালো করে দেখে নে। এই যে কি হবে, প্রথমে ক্লোরিন রেডিকালাইজ হবে, Cl ডট তৈরি করবে, সেই Cl ডটটা একটা CH4 এর কাছে এসে একটা CH3 ডট জেনারেট করবে, সেই CH3 ডটটা আরেকটা Cl2 কে কাজে লাগিয়ে CH3Cl তৈরি করবে। এই মেকানিজমটাই তোকে এতদূর B অবধি লিখতে বলেছে। এবার তুই চাইলে টার্মিনেশন স্টেপটাও লিখে দিতে পারিস। তাহলে এই স্টেপগুলো তোর কাছে লিখতে দিতে বলেছে, লিখতে চেয়েছে আর কি, বলেছে এই স্টেপগুলো লেখো। এবার আমরা যদি আবার কোশ্চেনের দিকে চলে যাই, কোশ্চেনে কি হচ্ছে দেখ, ডাইমিথাইল অ্যাসিটিলিন, এই কম্পাউন্ডটা যদি বলিস ডাইমিথাইল অ্যাসিটিলিন মানে তোর যেরকম টিপিক্যাল অ্যাসিটিলিন, এইদিকে একটা মিথাইল গ্রুপ আর এদিকে একটা মিথাইল গ্রুপ, তাহলে এটা হয়ে গেল ডাইমিথাইল অ্যাসিটিলিন। ডাইমিথাইল অ্যাসিটিলিনের দুদিকেই CH3 আছে, সিলভারটি আর রিয়াকশন করতে পারবে না, সাদা দক্ষেপ পড়বে না। আর কি রিয়াকশন, আর তো তেমন কিছু রিয়াকশন এখানে বলার নেই, ওই যে HBr-টা বলে নিলাম, আর এখানটায় মেকানিজমটা বলে দিলাম, এই তো ছিল। আচ্ছা, নিচের কোনটি H2SO পরে অদ্রব্য, এই যে সাইক্লোপেন্টেন, অধ্রুবীয় কম্পাউন্ড, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। H2SO তো ধ্রুবীয়, কারণ ওখানে H+ আর SO4 2-, মানে 2H+ SO4 2-, তাহলে ধ্রুবীয় পোলার, তাহলে হবে না। Br2 NO2 উভয়ই লালচে বাদামি রঙের গ্যাসীয় পদার্থ, এতে কিভাবে পার্থক্য করবে? Br2 কে তুই যদি জলে ডিজলভ করিস, ব্রোমিন ওয়াটারের কালারটা ওই লালচে বাদামি রঙেরই হয়, কিন্তু NO2 জলে ডিজলভ করে দিলে এরকম কোনো কালার নেই। এছাড়া Br2 যে সলিউশন, বাদামি রঙের সলিউশন, সেটাতে যদি কোনো ডবল বন্ডেড কম্পাউন্ড দিই, ওই কালারটা ডিসচার্জ হয়ে যাবে। সেরকম কোনো কালার ডিসচার্জ বা কোনো কালার চেঞ্জ NO2 সলিউশনের জন্য আমরা দেখবো না, এই করেই আমরা সেপারেট করে ফেলবো। তাহলে লিকুইড জলীয় দ্রবণে কালার আলাদা, আর ডবল বন্ডের সাথে রিয়াকশন, এই দিয়ে বুঝলাম। আচ্ছা, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? আমরা জানি আইসোমেরিক অ্যালকেনের ক্ষেত্রে যদি ব্রাঞ্চ বাড়তে শুরু করে, তাহলে মলিকিউলটা স্ফেরিক্যাল টাইপের হতে শুরু করে। স্ফেরিক্যাল টাইপের হলে দুটো মলিকিউলের মধ্যে কন্ট্যাক্ট এরিয়া কমে, কন্ট্যাক্ট এরিয়া কমলে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ ইন্টারাকশন কমবে, ভ্যান্ডারওয়াল ফোর্স অফ ইন্টারাকশন কমলে বয়েলিং পয়েন্টই কমে যাবে। এই কারণে এইখানে যেখানে ব্রাঞ্চ বেশি, এই কম্পাউন্ডটার সারফেস এরিয়া কম, সারফেস এরিয়া কম হওয়ার ফলে মানে কন্ট্যাক্ট হবে, সারফেস এরিয়া কম সেন্সে দুটো মলিকিউল যখন কন্ট্যাক্ট করবে, সেই কন্ট্যাক্ট এরিয়াটা কম। সেই কারণে ওখানে যেটা ওই প্লাস মতো দেওয়া রয়েছে, বেসিক্যালি প্লাস মতো যেটা দেওয়া রয়েছে, ওটা আসলে নিওপেন্টাইল গ্রুপ। তাহলে ওইটি, আর এদিকে আছে এন পেন্টেন, দেখ 1 2 3 4 5 এন পেন্টেন আর নিওপেন্টেন দিয়েছে। তাহলে এন পেন্টেন আর নিওপেন্টেনের মধ্যে নিওপেন্টেনের বয়েলিং পয়েন্টটা কম হবে, কারণ ওটা ব্রাঞ্চ বেশি, তাহলে এটা স্ফেরিক্যাল শেপ, কন্ট্যাক্ট এরিয়াটা কম হয়ে যাচ্ছে, কন্ট্যাক্ট এরিয়া কম হওয়ার ফলে ভ্যান্ডারওয়াল ফোর্স কমছে, সো বয়েলিং পয়েন্ট কম। এটা লিখতে হবে, পড়িয়েছি অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টি, দেখবি ডিটেলে ধরে ধরে বোঝানো রয়েছে। এখানে উডস রিয়াকশন করতে বলেছে, উডস রিয়াকশনটা যদি দেখিস আর এই রিয়াকশনটা যদি দেখিস ভালো করে দেখ, খুব ইজি, একটু মাথা লাগালেই উত্তরটি করা যায়। উডস রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, একটা RX আর সোডিয়াম থাকে,
আর একটা এক্স আর যেই পাবে এরা নিজেদের মধ্যে বেরিয়ে গিয়ে আর এর সাথে আর এর বন্ড হবে, রাইট? এখানে কম্পাউন্ডে কি আছে? কার্বন, এখানে আছে CH2Br, এখানে আছে CH2Br, রাইট? এই দিক থেকে আছে CH2Br, আর এইদিকে এরকম করে লেখা আছে, আমি এদিকে ঘুরিয়ে লিখলাম CH2Br। যদি এখানে সোডিয়াম দেওয়া হয়, যদি ধর এখানে সোডিয়াম দিলাম 2 সোডিয়াম, তাহলে এইটুকু পার্ট কি বেরিয়ে যাবে। আর এখানেও যদি ধর মনে মনে ভাবলাম 2টো সোডিয়াম দিলাম, এইটুকু পার্ট বেরিয়ে যাবে। তাহলে উপরে পার্টটা বেরিয়ে গেলে অ্যালকাইল গ্রুপ দুটোর মধ্যে বন্ড তৈরি হয়। তাহলে কার্বন, এখানে CH2, এখানে CH2, এদের মধ্যে বন্ড হবে। এইখানে কি আছে? CH2, এখানে আছে CH2, এখানে নিজেদের মধ্যে বন্ড হবে। এখান থেকে কি বেরিয়ে যাবে? 2NaBr, আর এখান থেকে কি বেরিয়ে যাবে? 2NaBr, তাহলে বেসিক্যালি 4NaBr বেরিয়ে যাবে। এই তো রিয়াকশন হবে, ঠিক আছে? তাহলে এটাকে দেখবি দুটো ত্রিভুজের মতো দেখতে, এই তো কম রিয়াকশন। এটাকে যদি আমি যদি ঠিক করে লিখি তাহলে এটা এরকম টাইপের দেখতে হবে, এই তো এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে? দুটো 3 মেম্বার রিং জুড়ে আছে একটা কার্বন দিয়ে। তাহলে এটা সিম্পল রিয়াকশন হয়ে গেল, বিক্রিয়া হয়ে গেল, উডস রিয়াকশন। যা শিখেছিলি সেভাবেই হলো। এটা NO2 কিভাবে হবে, আর মেকানিজম কি বলবে, এর মেকানিজম করিয়ে দিয়েছে কিভাবে হবে, দেখবি আগের দিনের লাস্ট ক্লাসটা, মানে এর আগের ক্লাসটা দেখবি, সেখানে বলা আছে। মানে দুটো মানে হাইড্রোকার্বনের লাস্ট দুটো ক্লাস দেখতে হবে, এই দুটো, এই ক্লাস আজকের ক্লাসটা ছাড়াও। দেন এই কোশ্চেনে কি হবে? এই কোশ্চেনটা অনাদ্র এলসিএল মুখ্য কম্পাউন্ড হিসেবে কি তৈরি হবে? ফিডেলকাপস অ্যালকাইলেশনের প্রবলেম। এখানে প্রাইমারি একটা 1 ডিগ্রি কার্বোক্যাটাইন তৈরি হবে, সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটাইন হয়, বেঞ্জিন রিংয়ে আইসোপ্রোপাইল গ্রুপ ঢুকবে। একটু আগেই বলেছি, কিন্তু আরেকবার দেখতে লাগে, আমি দেখছি কোন পেজটাই করলাম, একবার দেখি। 2 ডিগ্রি কার্বোক্যাটাইন, এই যে এই কোশ্চেনটা, এটা মাইনার হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটাইন তৈরি হবে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটাইনটা রিঅ্যারেঞ্জ হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটাইন দেবে, তার ফলে এটা তোর মেজর প্রোডাক্ট হিসেবে পাবি, ঠিক আছে? যেটা পার্পল সার্কেল করলাম। বলে দিয়েছি একই কোশ্চেন রিপিটে আসবে, বারবার রিপিটেশনে আসবে, নতুন কোশ্চেন তেমন কিছু পাবি না। এবার HOCl অ্যাডিশন, HOCl অ্যাডিশনটা আবার কি? HOCl অ্যাডিশনটা জাস্ট লাইক HBr অ্যাডিশনের মতনই, সেম অ্যাডিশন। মার্কনিকভ রুল মেনটেন করেই হবে। মার্কনিকভ রুল মেনটেন করে কি করে হবে? HOCl এর এটা ডেল্টা পজিটিভ সেন্টার, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা হাই। এবার এটাকে এমন একদিকে পোলারাইজ করবো যেদিকে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজ করতে পারবো। তাহলে এমন একদিকে পোলারাইজ করবো যেদিকে কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হবে, স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে সেই, আর একদিকে নেগেটিভ চার্জ তৈরি করবো, সেই নেগেটিভ চার্জটা একটা পজিটিভ সেন্টারকে ধরবে, মানে ক্লোরিনকে ধরবে, আর স্টেবল কার্বোক্যাটায়নে গিয়ে ডেল্টা নেগেটিভ মানে OH মাইনাসটি গিয়ে অ্যাটাক করে দেবে। এই তো রিয়াকশন, একটু ভালো করে দেখ। HOCl অ্যাডিশন সুন্দর করে বয়ে দেওয়া রয়েছে, শুধু ওখানে C6H5 আছে, বেঞ্জিন রিং আছে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা দেখে ভালো করে রিয়াকশনটি করে নিবি। আশা করি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা তুই বুঝতে পারছিস কোন দিকে বেশি হবে। এই হচ্ছে ব্যাপার। কত হলো? 30 B হলো, 30 C এবার, তাই তো? বেশ, তাহলে কিভাবে ভাববো? হয় এইদিকে বন্ড ক্লিভ করলাম, যদি এইদিকে বন্ড ক্লিভ হয় তাহলে এখানটায় নেগেটিভ চার্জ তৈরি হবে, এখানটায় পজিটিভ চার্জ তৈরি হবে, রাইট? এখানে যদি পজিটিভ চার্জ হয়, এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করার জন্য কি আছে? বেনজিন রিং আছে। বেনজিন রিং এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করবে, হাইলি স্টেবিলাইজড হবে। তাহলে এই নেগেটিভ পার্টটা, তাহলে এইদিকে নেগেটিভটা তৈরি হবে, কারণ ডান দিকে পজিটিভ চার্জ যদি তৈরি হয় তাহলে মোর স্টেবল পজিটিভ চার্জ হচ্ছে, কারণ বেনজিন রিং রেজোনেন্সেস টু স্টেবিলাইজ করছে, এদিকে সেটা নেই। তাহলে এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জটাকে ধরবে, তাহলে এই পার্টিকুলার কার্বনে এসে ক্লোরিন জুড়ে যাবে, আর এই পার্টিকুলার কার্বনে এসে OH-টা জুড়ে যাবে। এই তো HOCl অ্যাডিশন হলো, জাস্ট লাইক HBr অ্যাডিশনের মতো। কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বুঝে সিম্পল, ঠিক আছে? কোন দিকে কার্বোক্যাটায়ন স্টেবল, যা সবই তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এগুলো সব আলাদা কিছু তো নয়। দেন বিআর এ MG দিয়ে গেবে, MgBr হয়ে যাবে। MgBr এ D2O দিয়েছিস, তাহলে এখানে প্লাস করে ফেললাম, উচিত ছিল না, যাই হোক। যদি তোর কাছে RMgX থাকে, RMgX এ তুই যদি H2O দিয়ে দিতি, এটা এইভাবে কেটে ফেলছিলি, এইখানটা ডেল্টা পজিটিভ, এখানটা ডেল্টা নেগেটিভ, আর এইচটা জলের মানে আর মাইনাসটা জলের H প্লাস আয়নকে নিয়ে RH হয়ে যাচ্ছিল, আর এটা MgOH Br এ কনভার্ট হয়ে যাচ্ছিল। তাহলে আমি যদি আর এর পার্টে যদি বেনজিন রিং লাগিয়ে দিই, এতে অসুবিধা কি আছে? এখানে প্রথমবারে শুষ্ক ইথার আর MG দিয়ে রিয়াকশন করলে MgBr হবে, কি হবে? MgBr হবে। MgBr হওয়ার পর এখানে জল না দিয়ে D2O দিয়ে রিয়াকশন করেছে, তাহলে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম ঢুকবে, এই বরাবর কাটবে, তাহলে বেনজিন রিংয়ে যেটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন এখানে যদি H2O দিতাম তাহলে এখানে হাইড্রোজেন ঢুকতো, যেহেতু H2O দিইনি তাই এখানে কি ঢুকবে? তাই এখানে ডয়টেরিয়াম ঢুকবে, আর বাকি তো MgOH Br হয়ে এটা বেরিয়ে যাবে। আলাদা তো কিছু নয়, একই তো রিয়াকশন হলো, ঠিক আছে? এই রিয়াকশনটা হয়ে গেল আমাদের। এবার আমাদের কি আসছে দেখি।
রেকর্ড ঠিকঠাক চলছে? হ্যাঁ চলছে। বেশ, এই রিয়াকশনটা CH3Cl ক্লোরোফর্মে এজি চূর্ণ দিয়ে রিয়াকশন করলে কি হয়? অ্যাসিটিলিন তৈরি হয়। এবার অ্যাসিটিলিনের নিকেলের ক্যাটালিস্ট দিয়ে রিয়াকশন করলে কি হবে? এটা তোর বইয়ের যেখানে সাইক্লাইজেশন ছিল, কপারের টিউব দিয়ে রিয়াকশন করে সাইক্লাইজেশন হলে বেঞ্জিন রিং তৈরি হয়। তার একটা দুটো রিয়াকশন পরেই তুই দেখতে পাবি নিকেলের রিয়েজেন্ট আছে, নিকেলের রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করলে ওখানে সাইক্লো অক্টা টেট্রাইন তৈরি হয়। ছবি তোলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, 2 প্রোপানল থেকে 1 প্রোপানল আমরা কি করে বানাতে পারি? আজকে ক্লাসে শুরুতেই করা হয়েছে। 2 প্রোপানল থেকে 1 প্রোপানল আমরা কি করে করতে পারি? তো 2 প্রোপানল আছে, প্রথমে নিরুদন করব, ডবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে, যেই প্রথমেই দেখাচ্ছিলাম ওই B2H6 দিয়ে রিয়াকশনটা যেটা দেখাচ্ছিলাম যে কিভাবে ভাববো। তাহলে ওখান থেকে ডবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হবে, B2H6 দিয়ে রিয়াকশন করো, দিয়ে H2O2 NaOH দিয়ে রিয়াকশন করলেই 1 প্রোপানল তৈরি হয়ে যাবে। শিখিয়েছি একই কোশ্চেন। 2 বিউটিন থেকে ইথেন কি করে তৈরি করতে পারি? 2 বিউটিন থেকে ইথেন আমরা কি করে প্রিপেয়ার করতে পারি এটা দেখিয়ে দিই। ফেনল থেকে বেনজিনটা ইজি, ফেনল থেকে বেনজিনের রিয়াকশনটা জিঙ্ক দিয়ে রিয়াকশন করলেই হবে। এটা ডাইরেক্ট বইয়ে লেখা রয়েছে, বেনজিনের প্রিপারেশন অ্যারোমেটিক হাইড্রোকার্বনে, বেনজিনের প্রিপারেশনের শেষের দিকে দেখবি। তাহলে 2 বিউটিন থেকে ইথিন বলছি, 2 বিউটিন থেকে ইথেন এর প্রিপারেশনটা আমি দেখিয়ে দিই কিভাবে করব, কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। হয়েই এসছে প্রায় প্রায় 2 বিউটিন, তাই তো? এখানে কনসেন্ট্রেটেড ওই যে উষ্ণ ক্ষারীয় KMnO4 দিয়ে আমরা যদি রিয়াকশন করি তখন আমাদের কি হয় মনে আছে? যদি ডবল বন্ডেড CH পার্ট থাকে, এটা তার করসপন্ডিং RCOOH এ কনভার্ট হয়ে যায়, এটা তার করসপন্ডিং RCOOH এ কনভার্ট হয়ে যাবে এই মাঝ বরাবর ডবল বন্ডটা কেটে। এখানে ডবল বন্ড CH মাঝ বরাবর ডবল বন্ড কাটবে, তাহলে এখান থেকে কি তৈরি হয়ে যাবে? 2 কার্বনযুক্ত অ্যালকোহল অ্যাসিড, তাহলে CH3COOH তৈরি হয়ে যাবে। যেহেতু ক্ষারীয় মিডিয়াম KMnO4 আছে, K প্লাস MnO4 মাইনাস, এটা তার পটাশিয়াম সল্টে কনভার্ট হয়ে থাকবে। যেই পটাশিয়াম এরকম সল্ট দেখবো, পটাশিয়াম সল্ট দেখলেই তো এখানে কোল্ড বেজ ইলেকট্রোলিসিস করবো। কোল্ড বেজ ইলেকট্রোলিসিসটি করলেই তো মেন প্রোডাক্টটা তুই এখান থেকে পেয়ে যাবি। কোল্ড বেজ ইলেকট্রোলিসিসে তখনই দেখলাম CH3 বন্ড CH3 তৈরি হয়ে যাবে। এই তো কোল্ড বেজ ইলেকট্রোলিসিস তখনই মার্ক করে দিয়েছি। শুরুতেই বাকি যে কোলবেজ ইলেকট্রোলিসিস, যখন উর্জ দেখালাম সেখানে কোলবেজ ইলেকট্রোলিসিস দেখালাম, তাহলে কোলবেজ ইলেকট্রোলিসিস করলেই হয়ে যাবে। আর এখানে উষ্ণ ক্ষারীয় KMnO4 এর যে রিয়াকশনটা সেটা, এগুলো সবই পড়ানো হয়েছে, সেটা করলেই পাবি। আর কিছু এখানে নতুন রিয়াকশন নেই, বাকি সবই বলা রয়েছে। এবার আমি যেগুলো ছবি তুলে রেখেছি সেখান থেকে আমি দেখিয়ে দিই যে কমন রিয়াকশন কোনগুলো রয়েছে বা বইয়ের কোনটা কোনটা পড়তে হচ্ছে। ঠিক আছে, নিচের দিকে চলে যাই। আর তেমন নতুন কোশ্চেন কিছু নেই, হয়ে আসছে প্রায়। অনেক কোশ্চেন আছে, একটু লেন্দি তো যাবেই। এই যে HOCl এর রিয়াকশনটা বইয়ে আছে, মার্কোনিকম অ্যাডিশনের থ্রুই হবে, হ্যালোহাইড্রিন তৈরি হবে। এর আগে তো মেকানিজমটা হ্যালোহাইড্রিনের রিয়াকশনটা এখানে দেখিয়ে দিয়েছি। এখানে ওই যে নিকেলের ক্যাটালিস্ট দিয়ে দেখতে পাচ্ছিস 4টে অ্যাসিটিলিন নিজেদের মধ্যে জুড়ে গিয়ে সাইক্লোঅক্টা টেট্রাইন নন অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করবে এটা। আচ্ছা, এইখানটা ওই যে B2H6 এর অ্যালকোহলের রিয়াকশনটা আগে তোলা ছিল না, পরে মনে পড়েছে আমি তুলে রেখেছি। এই যে স্টেপে দেওয়া রয়েছে কিভাবে তৈরি করা যেতে পারে। ডবল বন্ডেড কম্পাউন্ড থেকে টার্মিনাল অ্যালকোহল কি করে আসতে পারে, এটা পরের সেমিস্টারে মানে 12 এর পার্টেও কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, KMnO4 এর যে রিয়াকশনটা উষ্ণ ক্ষারীয় KMnO4, সব পয়েন্টগুলো বলা ছিল। ডবল বন্ডেড CH2 থাকলে সেটা CA2H2O হয়ে যায়, CHR থাকলে সেটা RCOOH হয়ে যায়, CR2 থাকলে R2C ডবল বন্ডেড O তে কনভার্ট হয়ে যায়। এটাকে এক্সপ্লয়েট করে রিয়াকশনটা করলাম, আর কোল বেস করতে হলো তারপরে। আচ্ছা, এরপর যে ফেনলের রিয়াকশনটা ছিল, ফেনলে যদি আমরা জিঙ্ক দিয়ে দিই তাহলে বেনজিন রিং তৈরি হবে আর জেডেনও তৈরি হবে। এরপরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমার আবার তারপরের ইয়ারের। এবার আমাদের লাস্টের দিকে ঢুকে গেছি। প্রথমে একটা রিয়াকশন দিয়েছিল যে ক্যালসিয়াম কার্বাইডকে CaC2 কে যদি জলে, মানে পরের ইয়ারের প্রথম কোশ্চেন। হ্যাঁ, কত দাগের কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে 2015 অবশ্যই 2015-তে। 2015 কোন কোশ্চেনটা? মাঝখানে এক জায়গায় আছে, ক্যালসিয়াম কার্বাইডকে জলে ডিজলভ করলে কি হয়। দেখ কোথাও তো একটা ছিল, তাহলে আমি মিস করছি। ক্যালসিয়াম কার্বাইডকে জলে ডিজলভ করলে কি হয়, কোথাও তো একটা ছিল। দেখ আমি মিস করছি হয়তো কোশ্চেনটা। যাই হোক, যদি এরকম কোশ্চেন আমার মিস হয়ে গেল পড়তে গিয়ে, তাহলে দেখবি ক্যালসিয়াম কার্বাইডকে জলে ডিজলভ করলে অ্যাসিটিলিন প্রিপেয়ার হয়, অ্যাসিটিলিনের প্রিপারেশনের আন্ডারে পড়ছে। এবার আমরা আবার প্রথমের রিয়াকশনে চলে যাই। 2015 কোশ্চেন আমরা করব। 2015 কোশ্চেনে যদি চলে যাই, শেষের দিকে আমরা এসে গেছি। শেষের দিকে কি, শেষেই এসে গেছি। নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি ফিডেল কার্ভস বিক্রিয়ায় ব্যবহার করা হয়? BF3 হবে। আমরা যে কোনো লুইস অ্যাসিডকে আমরা ইউজ করি, ঠিক আছে। অ্যাসিডগুলির মধ্যে কোনটি ফিডেল কার্ভ বিক্রিয়া ব্যবহার করা হয়? BF3 আমরা অ্যাড করি। যে কোনো লুইস অ্যাসিড আমরা রিয়াকশন করি, AlCl3 দিয়ে আমরা বেশি ইউজ করি, দেখতেই পেয়েছিস। তাহলে হলো আমাদের কোনটা? এখানে 38। এবার 39-এ উল্টো দিকে
প্রোপিন এবং প্রোপাইনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় কোন বিকারকটি? প্রোপিন এবং প্রোপাইন, এই যে অ্যামোনিয়া যুক্ত AgNO3, ওই এজি বন্ড করে সাদা পদক্ষেপ ফেলবে, সেটাই। তাহলে আমরা 39 করলাম। তারপরে হ্যাঁ, বেনজোইল পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় যৌগটির, তাহলে বেনজোইল পারক্সাইড মানে পারক্সাইড ইফেক্ট, প্রোপিনের সাথে HBr, তাহলে বেনজোইল পারক্সাইড বলেছে, তাহলে HBr এর সাথে প্রোপিনে যে অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন হবে, সে অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন করবি, সংকেত লিখবি, নোমেনক্লেচার করবি। এটা আমি আর লিখে দেখাচ্ছি না, টেক্সটে দেওয়া রয়েছে। এমনি মার্কনিক অফ অ্যাডিশন দেখিয়েছি, অ্যান্টি মার্কনিকের তার অপোজিট হবে, অনেকবার আলোচনা করলাম। আবার দেখতে পাচ্ছিস এই কম্পাউন্ডটাতে 20% HgSO4, এই 20% H2SO4 আর HgSO4 দিলে কি হবে? সেম। জলীয় দ্রবণে প্রোপাইন মানে ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের রিঅ্যাকশন করলে কি হবে? এটাই বলেছিলাম। যদি HgSO4 বা H2SO4 এভাবে না বলে যদি জলীয় H2SO4 বলা থাকে, তখন ভয় পাওয়ার কিছু নেই। ট্রিপল বন্ডে প্রোপাইন লিখেছে মানে ট্রিপল বন্ডের কম্পাউন্ডে জলীয় H2SO4 এর রিঅ্যাকশন মানেও এই উপরের এই রিঅ্যাকশনটাই বলতে চেয়েছে। আচ্ছা, একটি অ্যালকিন ওজোনোলিসিস এবং KMNO4 দ্বারা বিজারণের ফলে একই যৌগ উৎপন্ন করে, অ্যালকিনটির গঠন লেখো এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। প্রথমে ভাব, ওজোনোলিসিস হলে আমরা অলওয়েজ কিটোন পাই, ওজোনোলিসিস হলে আমরা অলওয়েজ কিটোন পাই, কিন্তু KMNO4 দিয়ে রিঅ্যাকশন করলে কি অলওয়েজ কিটোন পাই? অলওয়েজ কিন্তু আমরা কিটোন পাই না। KMNO4 এর যদি CHR এরকম টাইপের গ্রুপ থাকে, মানে এরকম টাইপের ডবল বন্ড CHR গ্রুপ থাকে, তাহলে অ্যাসিড চলে আসে, ঠিক আছে। যদি ডবল বন্ড CH2 থাকে, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাই? CO2 প্লাস H2O পেয়ে যাই। শুধুমাত্র যদি ডবল বন্ড CR2 হয়, এই পার্টিকুলার সিচুয়েশনেই আমরা কিটোন পেতে পারি। তাহলে KMNO4 থেকেও আমরা শুধুমাত্র এই পার্টিকুলার কন্ডিশনেই আমরা কিটোন পাই। আর ওজোনোলিসিসের ক্ষেত্রে তো আমরা ডবল বন্ডের সি ডবল বন্ড ওই পাই। তাহলে কি হতে পারে? সেই কম্পাউন্ডটা আমার প্রবাবলি এরকম হতে পারে, যদি R2C দুদিকেই নেওয়া হয়। তবেই ওজোনোলিসিস এবং KMNO4 এর রিঅ্যাকশন দুটোতেই O3 জিঙ্ক দিয়ে নিবি 2 নম্বরে। জিঙ্ক না দিলে কিন্তু হবে না। আর এখানে আমি KMNO4 লিখলাম, কিন্তু তুই টোটাল কন্ডিশনটা লিখবি, ঠিক আছে? উষ্ণ, ক্ষারীয়, গাঢ় সমস্ত কথাবার্তা লিখবি। এটা কাটবে, দুটো থেকেই কমন প্রোডাক্ট আসবে। কমন প্রোডাক্ট আসবে মানে অ্যাসিটোন আসবে 2 পিস, ওয়াটার অ্যাডিশন আসবে দুটো। এখান থেকেও যা আসবে, এখান থেকেও তাই আসবে। এটা তোকে মাথায় লাগিয়ে ইউজ করতে হবে। 3 নম্বরটা করছি, ওটা লাস্টে করছি, আবার বোর্ডে যেতে হবে তাই লাস্টে করছি। যে বেনজিন ও টলুইনের মধ্যে কোনটি সহজে নাইট্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কেন? তাহলে বেনজিন এবং টলুইন নাইট্রোজেন রিঅ্যাকশন করছে, তাই তো? বেনজিন আর টলুইন নাইট্রোজেন রিঅ্যাকশন করছে, ভালো করে দেখ। বেনজিন আর এটা হচ্ছে টলুইন, ফেনল নয় কিন্তু, টলুইন বলেছে, CH3। তাহলে আমরা জানি বেনজিন রিং এ CH3 প্লাস আই ইফেক্টের জন্য বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে। আর দুটোই নাইট্রোজেন রিঅ্যাকশন হচ্ছে মানে দুজনেই NO2 প্লাসকে ধরার চেষ্টা করছে, মানে এদের রিং এর ইলেকট্রন ডেনসিটি আসবে NO2 প্লাসটাকে ধরার জন্য। তাহলে যার রিং এ ইলেকট্রন ডেনসিটি বেশি, সে নিশ্চয়ই NO2 প্লাসকে তাড়াতাড়ি ধরবে। তাহলে কার রিং এ ইলেকট্রন ডেনসিটি বেশি? টলুইনের। ওয়াই? CH3 প্লাস আই এবং হাইপার কনজুগেশন দিয়ে বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটিটাকে ইনক্রিজ করছে। তাহলে বেনজিন রিং এ যদি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে যায়, তাহলে NO2 কেও কিন্তু ওই পার্টিকুলার বেনজিন রিংটা মানে টলুইনের রিংটা বেশি ভালোভাবে ধরতে পারবে এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন খুব ভালোভাবে করবে। এটাই যুক্তি। আমরা লাস্ট দুটো কোশ্চেন, এই কোশ্চেন বলার কিছু নেই। এখানে দেখ, অ্যাসিটিলিন লঘু H2SO4 HgSO4 দিলে কি হবে? ওখান থেকে অ্যাসিটালডিহাইড হবে। সোডিয়াম দিয়ে রিঅ্যাকশন করলে সোডিয়াম 1 মোল বলতে চাইছে, ঠিক আছে? মোল মানে এটা 1 মোল বলতে চাইছে। 1 মোল সোডিয়াম দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে? এখানে CH ট্রিপল বন্ড CNA, যেখানটা C মাইনাস আর Na প্লাস, এটা বলতে চাইছে। অ্যাসিটিলিনে তুই যদি লাল তপ্ত লোহার নল 600 ডিগ্রি সেলসিয়াসে রিঅ্যাকশন করিস, কি হবে? বেনজিন রিং চলে আসবে, ঠিক আছে? এখান থেকে বেনজিন রিং আসবে। এই বেনজিন রিং এ তুই যদি FeCl2 দিয়ে রিঅ্যাকশন করিস, মানে Cl2 FeCl3 বা Fe প্লাস Cl2 তুই যদি রিঅ্যাকশন করিস, কি হবে? বেনজিন রিং এর একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে এবং বেনজিন রিং এ একটা ক্লোরিন ঢুকবে। এই তো প্রোডাক্ট তোর কাছে জানতে চাইলো, হয়ে গেল। আমাদের শুধুমাত্র একটা পার্টিকুলার কোশ্চেন পড়ে রাখলো, সেই পার্টিকুলার কোশ্চেনটাই যদি এখান থেকে জানতে চাস, এই টোটাল জায়গাতে যদি সব থেকে কঠিন কোনো রিঅ্যাকশন থেকে থাকে বা মাথা খাটাতে হয়, তাহলে এই 3 নম্বরটা, ঠিক আছে? C7H8O, তাহলে যখন কার্বন হাইড্রোজেনের সংখ্যাটা অলমোস্ট কাছাকাছি দেখবি না, তখন বুঝতে পারবি বেনজিন রিং তো আছেই, কারণ বেনজিন রিং আছে বলেই কার্বন হাইড্রোজেনের অনুপাতটা এরকম অলমোস্ট ইকুয়ালের কাছাকাছি, কারণ বেনজিন রিং এ C6H6 1:1 থাকে। তাহলে C7H8O NaHCO3 দ্রবণে একটি যৌগ A, যেটার ওভারঅল সংকেত এটা, জলীয় NaHCO3 দ্রবণে অদ্রাব্য, কিন্তু NaOH এর দ্রাব্য। এ কম্পাউন্ডটা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে বি যৌগ C7H5OBr2 উৎপন্ন করে। এ এবং বি যৌগের গঠন সংকেত লেখো। এ এবং বি যৌগের গঠন সংকেত লেখো, ঠিক আছে? তাহলে দেখ, যদি আমি বেনজিন রিং নিই,
কত ছিল C6, তাহলে বেঞ্জিন রিং মানে C6 তো থাকবেই, C6H7O ছিল, তাই তো? তাহলে এই পার্টিকুলার কোশ্চেনটার অ্যাপ্রোচ হচ্ছে যে বিটা তৈরি হচ্ছে সেই বি কম্পাউন্ডটার দিকে আমরা তাকাই। কোশ্চেনটা আমি যাচ্ছি না, তোদের চোখের সামনে কোশ্চেন দেখতে পাচ্ছিস, আমি বইয়ে কোশ্চেনটা পড়ছি। বইয়ে কোশ্চেনটা পড়ে আমি কি দেখতে পাচ্ছি যে এ যে কম্পাউন্ডটা সেটা ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে মেন C7H5OBr2 কম্পাউন্ডটা দেয়। তাহলে C7H6O কম্পাউন্ডটা কিরকম হতে পারে সেটা আমরা একটু বিচার করতে হবে। এবার এটা পরীক্ষাতে একটু ট্রায়াল এরর করেই বার করতে হবে। আমি তো এটা করে রেখেছি বলে আমি একেবারে উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে দুটো ব্রোমিন আছে, অবশ্যই আগে ফার্স্ট সাবস্টিটিউশন না দিয়ে ব্রোমিন লিখি কি করে? তাহলে তোকে ভাবতে হবে কি কি টাইপের তুই কম্পাউন্ড এখানে ইউজ করতে পারিস। তাহলে OH, এখানে CH3 দিলাম, বেনজিন রিং দিলাম, ব্রোমিন ব্রোমিন যদি চেক করে দেখিস এটা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনটা ম্যাচ করছে। বেশ, এই কম্পাউন্ডটা তৈরি হবে কার কাছ থেকে? এ এর কাছ থেকে। তাহলে এটা বি, ধরে নিলাম এটাই বি। এ এর কাছ থেকে তৈরি হবে, এ এর কাছ থেকে তৈরি হয়েছে ব্রোমিনেশন হয়ে। তাহলে এ এর কাছে মানে এখানে OH আর এখানে CH3 প্যারাক্রেসল। তাহলে এই কম্পাউন্ডটাই ব্রোমিনেশন হয়েছে। এই কম্পাউন্ডটাই তুই যদি ব্রোমিনেশন করিস, Br2 দিয়ে রিয়াকশন করিস, তাহলে এটা ঢুকলো। বেশ, এটা হতে পারে। এবার হচ্ছে এ কম্পাউন্ডটা, তাই তো বলেছে নাকি? এ কম্পাউন্ডটা কোথায় গেল? এ ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে বি তৈরি করে। এ কম্পাউন্ডটা NaCO3 দ্রবণে অদ্রাব্য, কিন্তু NaOH এ দ্রাব্য। NaOH এ দ্রাব্য মানে NaOH এর সাথে ইন্টারাকশন করতে হবে। আমরা জানি এটাকে যদি NaOH এর সাথে রিয়াকশন করানো হয় তাহলে ফেনলটা ফেনক্সাইড আয়নে পরিণত হয়ে যায়। ওয়াই? কারণ ফেনলের OH টা অ্যাসিডিক, বেসের প্রেজেন্সে এটা O- Na+ করবে। যদি ফেনলের সাথে ওই অ্যাসিডিক হাইড্রোজেনটা ছেড়ে দেয়, ফেনলের রেসপেক্টে মানে রিয়াকশন করে যদি অ্যাসিডিক হাইড্রোজেনটা ছাড়ে, তাহলে ফেনলেটা ডিজলভ হয়ে যাবে। তাহলে এরকম করে একটু মাথা কাটাতে হবে। আর বলেছে পরের কন্ডিশন বলেছে যদি এটা, কথাটা কি বলেছে, এ যৌগটা এ এবং বি এর গঠন লেখা আছে, এ যৌগটি কি হবে যদি NaOH দ্রবণে দ্রাব্য না হয় অথচ উপরোক্ত বিক্রিয়াগুলো দেখায়, তখন কি হবে? তখন আমাদের নিতে হবে OCH3। ঠিক আছে, OCH3 যেই হয়ে গেল, এটা OCH3 বন্ড করা আছে, O বন্ড CH3, এখানে তো আর CH3 কে ব্রেক করে এটাকে তো ফেনক্সাইড আয়নে কনভার্ট করতে পারছে না। ফেনক্সাইড আয়নে কনভার্ট না করতে পারলে NaOH এর জলীয় দ্রবণে ডিজলভ হতে পারবে না, কারণ ওটাকে আয়োনাইজড করতে হবে। আয়োনাইজড করতে পারছে না OCH3 থাকার ফলে। কিন্তু OCH3 আমার আবার সেই অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এখানে যদি তুই ব্রোমিনেশন করিস, OCH3 হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, জাস্ট লাইক OH অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, OCH3 অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে OCH3 এখন এটাকে এই দুটো পজিশনে ব্রোমিনেশন করাবে। এটাই বলতে চাইছে, এটা পরের কন্ডিশনের প্রোডাক্ট হবে। আশা করি বুঝতে পারছিস আমার কথাটা। ঠিক আছে, এই ছিল আমাদের হাইড্রোকার্বনের প্রিভিয়াস ইয়ার। প্রচুর কোশ্চেন ছিল হাইড্রোকার্বনে, কারণ লেন্দি চ্যাপ্টার। এইরকম মোটামুটি পড়লে, আমি যে ক্লাসগুলো নিয়েছি হাইড্রোকার্বনে অনেক লেন্দি ক্লাস নিয়েছি, আবার আমি রিপিট করছি। জিওসি এবং হাইড্রোকার্বন অনেক টাইম নিয়ে পড়ানো হলো, 21-22টা ক্লাস হয়েছে। রিজন বিং, এই চ্যাপ্টারগুলো বড়, এই চ্যাপ্টারগুলো ফান্ডামেন্টাল টপিক, এই চ্যাপ্টারগুলো পরেও লাগবে, এন্ট্রান্সে প্রচুর আসবে, এবং এইগুলো না করলে ফার্দার অর্গানিক করতে প্রবলেম হবে। তো এইগুলো চ্যাপ্টারগুলো ছিল তোর ফান্ডামেন্টাল। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এ প্রচুর ফান্ডামেন্টাল চ্যাপ্টার আছে। সেমিস্টার 1-এ তো আরো মারাত্মক ছিল। প্রথম চ্যাপ্টার আমি বারবার বলছি, টাইম আছে এখনো, রিপিটেশন ওগুলো পর, যে সেমিস্টার 1-এ যদি ভালো করে না পড়ে থাকি, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার, আগে অ্যাটমিক স্ট্রাকচার তারপর পিরিয়ডিক টেবিল, দেন বন্ডিং। এই সেমিস্টারে জিওসি আর হাইড্রোকার্বন, এই কটা চ্যাপ্টার যদি খুব ভালো করে পড়ে ফেলতে পারিস, তাহলে গোটা কেমিস্ট্রিতে আর কোথাও কিছু ইস্যু আসবে না। কারণ প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এই কনসেপ্টগুলো বারবার লাগবে। যদি এগুলো না পড়িস, কনসেপ্ট কিন্তু ঠিক করে দাঁড়াবে না। তাই বলছি এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমি অনেক ডিটেলে ধরে পড়িয়েছি, বইয়ে লাইন বাই লাইন আমি পড়ে দিয়েছি, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, নিজের বইয়ে মার্ক করে সেগুলো পড়বি। ঠিক আছে, ওই বইয়ে যেগুলো মার্ক করে দিচ্ছি ওটাই তোর মেন পড়তে হবে, ওটাই তোর নোট। আলাদা করে নোট লিখে অত টাইম ওয়েস্ট করতে হবে না। নিজের মতো করে বই থেকে পড়, বইয়ে মার্ক কর, বারবার বইটা পড়। একটা সিঙ্গেল বই পড়, 1000টা বই পড়তে যাবি কিচ্ছু হবে না। একটা সিঙ্গেল বই কর, এই সিঙ্গেল বইটা আমি সব পড়বো, ভালো করে পড়বো, সেটা ছায়া প্রকাশনী বই পড়, হয়ে গেল। অন্য কোনো বই পড়ছিস তাহলে সেটা পড়, একটা সিঙ্গেল বই পড়। 1000টা বই পড়তে যাবে না, একবার ওই মুখ বইটা বললো, অমুক তমুক বইটা বললো, এরকম করে 5-6টা বই পড়বি, কোনোটাই কিছু হবে না। একটা সিঙ্গেল বই ভালো করে পড়, দিয়ে MCQ লাগা, তাহলেই হবে। বেশ, এতটুকুই আমার বলার। এর পরের দিন থেকে আমি একটা ইজি চ্যাপ্টার প্রথমে স্টার্ট করবো, রেডক্সটা 2টো ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়াম আছে। ফিজিক্যালের চ্যাপ্টারগুলো অত টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো অনেক লেন্দি আছে। এই যে দুটো চ্যাপ্টার পড়তে যে 20টা লেকচার ইউজ করলাম, এই 20টা লেকচারে ফিজিক্যালের 4টে থেকে 5টা চ্যাপ্টার পড়ে ফেলা যায়। সো চাপ নেই, সিলেবাস শেষ হয়ে যাবে। এগুলো ধরে পড়ালাম ফান্ডামেন্টাল টপিক বলে। এই বললাম, আর কিছু বলার নেই। নেক্সট ক্লাসে দেখা হবে।